হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে নতুন আমাদের একজন গেস্ট, আমাদের খুবই ইন্টারেস্টিং একটা টপিক। লং টাইম ধরে আমরা যে ডিসকাশনের জন্য ওয়েট করছি। স্পেশালি আমার জন্য অনেক স্পেশাল, কারণ আমাদের এই টপিকে আমাদের চ্যানেলে কোনো প্রকারের ডিসকাশন এখনো হয়নি। সো আমি সবাইকে যেটা রিকোয়েস্ট করব, পুরো ডিসকাশনটা শুনবেন, আপনাদের প্রশ্ন থাকলে আমাদের জিজ্ঞাসা করবেন। আজকে আমাদের গেস্ট হচ্ছে ইজাজ ভাই। আমি বেশি টাইম নিব না, কজ ইন টুডেজ পডকাস্ট আই ওয়ান্ট টু লিসেন মোর ফ্রম হিম। সো ইজাজ ভাইকে আমি টেক ওভার করবো। ভাই, যদি আপনি একটু শর্ট ইন্ট্রোডাকশনটা দিতেন, এখন আপনি কি করছেন, আপনার কিরকম চলছে জীবন, সেটা নিয়ে একটু শর্ট ইন্ট্রোডাকশন যদি আমরা আপনার কাছে শুনতে চাই। আচ্ছা, ধন্যবাদ হীরা ভাই আমাকে এই পডকাস্টে সুযোগ করে দেওয়ার জন্য। সো মাইসেলফ ইজাজ আহমেদ। আমি রিসেন্টলি একটা জার্মানি বেসড কোম্পানিতে অ্যাজ এ রিক্রুটিং ম্যানেজার অ্যান্ড ডেটা টিম লিড হিসেবে আছি। আমার মেইন যে এক্সপার্টিজ সেটা হইতেছে আমি ডেটা ইঞ্জিনিয়ারিং রিলেটেড বা ডেটা রিলেটেড কাজ করতে খুব প্যাশনেট ফিল করি। আর হচ্ছে আমার মানে সবথেকে মেইন যে হচ্ছে আমি কাজটা সবচাইতে বেশি এনজয় করি সেটা হইতেছে ওয়েব স্ক্র্যাপিং। সো ওয়েব স্ক্র্যাপিং, অটোমেশন এইগুলা হচ্ছে আমার মানে আগ্রহ থেকে শেখা। আর বাকি যে ডেটা রিলেটেড কাজ এইগুলা মানে ইনকাম রিলেটেড বা হচ্ছে একটা ডেজিগনেশন টাইপের। নাইস, নো, ভেরি নাইস। সো আমার আপনার অনেকগুলো জিনিসই আপনার কাছে আমি জানতে চাই, বাট ফার্স্ট আপনি যদি বলতেন, মানে হোয়াট ইজ দ্য রোল অফ ইউর জব ইন ইউর টিপিক্যাল ডে টু ডে টাইম আর কি। আপনি আপনি আসলে মানে ডেটা ইনাবল কোনো রিক্রুটিং প্রসেসে হেল্প করেন নাকি, মানে প্রসেসটা কিরকম? প্রসেসটা বেসিক্যালি হচ্ছে আমাদের রিক্রুটারদের হচ্ছে ফিল্টারিং, তারপরে হচ্ছে তাদের ইন্টারভিউ এবং ডেটা রিলেটেড যে টাস্ক থাকে সেগুলো হচ্ছে মনিটরিং করা, বা হচ্ছে কোনো কন্ট্রিবিউশন থাকলে সেগুলোতে হচ্ছে কন্ট্রিবিউট করা। এই টাইপের হচ্ছে আমার মেইন কাজ। অনেক সময় আমরা এখন যেটা ট্রেন্ড দেখি যে আসলে এআই এনেবল কিছু রিক্রুটিং এজেন্ট আছে, তারপর এআই এনেবল কিছু আপনার এক্সামিনেশন সিস্টেম আছে। মানে জিনিসটা কি এরকম যে অনেক হাজার হাজার সিভি আসছে, ওগুলা থেকে আপনার ক্যান্ডিডেট সর্ট আউট করতে হবে, এই জায়গায় কি মানে কাজটা নাকি প্রসেস রিলেটেড কাজ? মেইনলি হচ্ছে আমার মানে ইন্টারভিউ নেওয়া, তারপরে হচ্ছে মানে টিমকে হচ্ছে লিড দেওয়া, এটাই হচ্ছে মানে মেইন কাজ আর কি। সো ভাই, আমার প্রথম যে আমি জিনিসটা জানতে চাই আসলে, আমাদের ইউজুয়ালি যেটা হয় যে আমরা ফান্ডামেন্টালস অফ কোডিং শেখার পরে হয় জাভাস্ক্রিপ্ট বা অন্য কোনো স্ট্যাক দিয়ে, তো আমরা যেটা করি যে ফান্ডামেন্টাল শেখার পর আমরা জাভাস্ক্রিপ্ট বা অন্য কোনো ওয়েব বেসড টেকনোলজি, লারাভেল হোক, আপনার স্প্রিং বুট হোক, ডটনেট কোর হোক, এই দিকে যাই। সো আসলে ওয়েব স্ক্র্যাপিং একজন ডেভেলপারের জন্য এইদিকে লিড নেওয়া, এটা কিন্তু একটা একটা ডিফারেন্ট টাইপ অফ ডিসিশন। সো আপনি আসলে মানে আগে আমাদের বলবেন যে ওয়েব স্ক্র্যাপিং জিনিসটা কি এন্ড হোয়াট থিংস মোটিভেট ইউ টু বি এ লাইক দিস কাইন্ড অফ ডেভেলপার। একটু ডিফারেন্ট ট্র্যাকে আপনি গেলেন কিভাবে? আচ্ছা, সো ওয়েব স্ক্র্যাপিং বেসিক্যালি হইতেছে যে আমরা ওয়েবসাইটে যে ডেটাগুলো দেখতে পাই, ইট কুড বি ই-কমার্স সাইট, এবং ই-কমার্স সাইটে দেখা যাইতেছে আমার বিভিন্ন প্রোডাক্ট প্রাইসিং বা হচ্ছে ক্যাটেগরি এইরকম লিস্টিং টাইপের ডেটা থাকে। সো আমরা যখন হচ্ছে সাপোজ হচ্ছে আমি যদি একটা ই-কমার্স বিজনেস যদি লঞ্চ করতে যাই, আমাকে অবশ্যই আমার যারা কম্পিটিটর আছে তাদেরকে হচ্ছে আমার একটা এনালাইসিস করতে হইতে পারে। সো সেক্ষেত্রে হচ্ছে আমি যদি ম্যানুয়ালি ডেটাগুলো যদি কালেক্ট করি, সেক্ষেত্রে হবে হচ্ছে আমার একটা টাইম প্রসেসের একটা ব্যাপার আছে। প্লাস হচ্ছে আমার অ্যাজ এ হিউম্যান হচ্ছে আমাদের দেখা যাইতেছে কপি পেস্ট করতে গেলেও আমাদের মানে ডেটা ভ্যালিডেশন এর যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ভুল ডেটা আসতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এমন একটা প্রসেস ক্রিয়েট করব প্রোগ্রামিং এর মাধ্যমে, যেটার মাধ্যমে হচ্ছে আমরা ওইটা এক্সিকিউট করলে আমাদের ডিজায়ার্ড যে ফিল্ডস গুলো আছে বা ডেটাগুলো আসে ওগুলা হচ্ছে একটা রিডেবল ফরম্যাটে হচ্ছে আমাদের আউটপুট হিসেবে দিবে। ইট কুড বি জেসন ফাইল হইতে পারে বা সিএসভি বা হোয়াটএভার। সো এটাই মেইনলি হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং, যে হচ্ছে আমরা একটা অটোমেশন প্রসেসে আমার একটা ওয়েবসাইটের ডেটা, এবং ওয়েবসাইটটা দেখা যাইতেছে বিভিন্ন এপিআই এর মাধ্যমেও কানেক্ট হইতে পারে। সো এই ডেটাগুলো হচ্ছে আমরা একটা রিডেবল ফরম্যাটে নিয়ে আসবো একটা অটোমেশন প্রসেসে। সো এটাই বেসিক্যালি হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং। আচ্ছা, আচ্ছা, মানে জিনিসটা ইউজ কেস যদি এরকম হয়, আমি যদি আমেরিকান মার্কেট প্লেসে একটা ই কমার্স, লেটস সে ফর এক্সাম্পল বইয়ের একটা ই কমার্স খুলতে চাই, তো আমাকে 1000 বইয়ের লিস্টিং করাইতে হবে, সে ফর এক্সাম্পল, অথবা ড্রপ হুম, শিপিং টাইপের কোনো বিজনেস, হুম, হুম। অথবা অ্যামাজন এফবি এর কথাও যদি বলি, তো এখানে হিউজ একটা পার্ট আছে যে আমার ক্যাটালগ মেক করতে হয়।
তো যে আসলে দোকানটা খুলতেছে অনলাইন, তার জন্য ক্যাটালগ মেক করাটা ম্যানুয়ালি অনেক টাইম কনজিউমিং ব্যাপার। সো ওইখানে মানে অটোমেশন, ওয়েব স্ক্র্যাপিং একটা অটোমেশনের সিস্টেম হিসেবে কাজ করতে পারে। সো যদি আমি বলি যে ধরেন ই কমার্সের পার্সপেক্টিভে চিন্তা করি, তাহলে কি ওই যে ওয়েব স্ক্র্যাপিং দিয়ে কি ইমেজ ছাড়ার বাকি হ্যাঁ, এখন কি ইমেজ টাইপের ডাউনলোড করা যায়। আমরা হচ্ছে ইমেজ? ওয়েব স্ক্র্যাপিং বলতে হচ্ছে আমরা ব্রাউজার যে অটোমেশন এগুলো হচ্ছে আমরা করতে পারি। আমরা জানি যে বিভিন্ন সফটওয়্যার টেস্টিং এর জন্য হচ্ছে আমরা Selenium ইউজ করি। সো আমরা সেম কাজটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং হিসেবে হচ্ছে ইউজ করতে পারি। নরমালি হচ্ছে আমরা ব্রাউজারে হচ্ছে যেভাবে কাজ করি যে আমরা হোম পেজে ক্লিক করলাম, দেন হচ্ছে অ্যাবাউট আস এ গেল। মানে আমরা যা কিছু করি আমরা সবকিছুই হচ্ছে একটা Selenium আ পাইথনে হচ্ছে Selenium লাইব্রেরি ইউজ করে হচ্ছে আমরা সেম অটোমেশন প্রসেসে হচ্ছে আমরা জিনিসগুলাই করতে পারি। সো এই ক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে আমার প্রোডাক্ট যদি আপলোডও যদি করতে যাই, আ সেটাও হচ্ছে আমরা অটোমেট করে হচ্ছে প্রোডাক্ট আপলোড করতে পারি। মানে সবচেয়ে বিগেস্ট আসলে কনজিউমার কারা? এই ধরেন সবচেয়ে কোন টপ ৩ টা ডোমেইন, বিজনেস ডোমেইন আছে যারা আসলে ওয়েব স্ক্র্যাপার হায়ার করে? আপওয়ার্কে হোক বা সেটা অন্য কোনো জায়গায় হোক? আচ্ছা। সো এইটা বলার আগে হচ্ছে আমি আগে এই জিনিসটা বলি যে আমি এই সেক্টরে কিভাবে আসলাম? তাহলে জিনিসগুলা কানেক্ট করতে খুবই ইজি ইজি, হবে। কারেক্ট, সো কারেক্ট। আমি যখন হচ্ছে ফার্স্ট সেমিস্টারে পড়তাম তখন আ নরমালি হচ্ছে সবারই চিন্তা থাকে যে হচ্ছে আমরা কিছু একটা করব আ ভার্সিটি লাইফের পাশাপাশি। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমি আ এইটা মেবি হচ্ছে 2019 এর দিকের ঘটনা। সো কোভিড এর আগে। তখন হ্যাঁ, কোভিডের আগে। সো হুম। তখন হচ্ছে আমি আ একটা সাউথ ইন্ডিয়ান মুভি দেখে হচ্ছে একটা ইন্সপায়ারেশন হয়েছিলাম আরকি যে এআই বা এই রিলেটেড আ জিনিসের উপরে। সো আমি যে জিনিসটা করতাম যে ভার্সিটিতে যত রকমের হচ্ছে সেমিনার হতো, মানে হচ্ছে আমি একটা সার্টেন ইন্ডাস্ট্রি চুজ করার আগে হুম। বিভিন্ন যে সেমিনার হতো, আ দেখা যাইতেছে হচ্ছে Django রিলেটেড বা জাভাস্ক্রিপ্ট, আমি সবগুলা সেমিনারে অ্যাটেন্ড করার চেষ্টা করতাম বা আ অন্য জায়গাতে যদি ওয়ার্কশপ হইতো ওগুলাতেও অ্যাটেন্ড করার হইতাম। সো আমি তখন এআই রিলেটেড যে সেমিনারগুলো হয়েছিল ওই জিনিসগুলো খুবই ফ্যাসিনেটিং লাগছিল আরকি। সো আমি চিন্তা করি যে এই রিলেটেডই হচ্ছে আমি স্কিলগুলো হচ্ছে ডেভেলপ করব এবং সামনে আগাবো। সো সেই থেকে মনে করেন যে হচ্ছে আমার জার্নিটা স্টার্ট হয় ডেটা সায়েন্স শেখার দিকে এবং যেহেতু হচ্ছে আমার প্রোগ্রামিং এর আইডিয়া ছিল, সো আমি ভার্সিটিতে সি তারপরে জাভা এগুলা করছিলাম আরকি। তো পাইথনটা শিখতে মনে করেন যে খুব বেশি টাইম লাগেনি। দেন হচ্ছে আমি আ ওই ডেটা সায়েন্স শেখার যে বেসিক যে জিনিসগুলা তখন আসলে ওইভাবে রিসোর্স খুবই কম ছিল মেশিন লার্নিং বা এই রিলেটেড ইভেন হচ্ছে এখনো ঐরকম রিসার্চ আস্তে, আস্তে গ্রো হইতেছে। বাট তখন হচ্ছে খুবই রেয়ার ছিল। সো আমি হচ্ছে যে ইনস্টিটিউশনে কোর্সে ভর্তি হয়েছিলাম, ওইটাও একটা ভালো অ্যামাউন্ট অফ মানি ছিল। বাট আল্টিমেটলি মনে করেন যে হচ্ছে আমি ওইটা খুব বেশি হচ্ছে কাজে লাগাইতে পারিনি। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমি যে জিনিসগুলো করি যে আমরা জানি যে ইন্টারন্যাশনাল একটা পাবলিকেশন আছে ওরেলি। সো সেখান থেকে হচ্ছে বুকগুলা বা হচ্ছে পিডিএফ কালেক্ট করা স্টার্ট করি এবং নীলক্ষেতে বইগুলো দেন হচ্ছে ওইখান থেকে হচ্ছে আমার জার্নি গুলা স্টার্ট হয়। দেন হচ্ছে আমি মেশিন লার্নিং এর এই প্রজেক্ট গুলা করি। বাট আল্টিমেটলি মনে করেন যে হচ্ছে একটা স্কিলকে যে হচ্ছে আমি মনিটাইজ করব এইরকম হচ্ছে আমি কোথাও মানে জিনিসগুলা মানে বুঝতে পারতেছিলাম না যে হচ্ছে আমি এই স্কিল গুলা কিভাবে একটা মনিটাইজ করব বা এইরকম রিলেটেড। সো সেখান থেকে আবার হচ্ছে যখন দেখতেছি যে আ ডেটা মানে মেশিন লার্নিং এর চাইতে ডেটা অ্যানালিস্ট হওয়াটা মনে করেন যে তুলনামূলক একটু ইজি। সো দেন হচ্ছে আমি ড্যাশবোর্ড বা এই জিনিসগুলো হচ্ছে মেক করা স্টার্ট করি। বাট এইখানে আমার লার্নিং প্রসেসে আ যে পাথ গুলো চুজ করার জন্য হচ্ছে আমার কিছু মানে ভুল ছিল বা কিছু ডিসিশনও হচ্ছে আমার ভুল ছিল। যার কারণে হচ্ছে আমার পুরা লার্নিং প্রসেসে একটা বেশি টাইম চলে গেছে এবং ভুল অ্যাপ্রোচ এর জন্য। সো আচ্ছা। এভাবে করতে, করতে হচ্ছে আ যখন দেখতেছি যে মেশিন লার্নিং মানে পুরা একটা ডেটা সায়েন্স বা হচ্ছে এআই এর যে পুরা যে ওয়ার্ক ফ্লো মানে হুম, হুম। ডেটা ইঞ্জিনিয়ারিং থেকে স্টার্ট করে ডেটা ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি হচ্ছে আমরা ডেটাগুলো হচ্ছে কালেক্ট করব বা বিভিন্ন ডেটাবেস থেকে হচ্ছে আমরা একটা পাইপলাইন ক্রিয়েট করব। দেন ওইটার পরে আসে হচ্ছে ডেটা অ্যানালিস্ট ওইগুলা ডেটাগুলোকে হচ্ছে এনালাইসিস করবে। দেন মনে করেন যে মেশিন লার্নিং ওইটার বেসিসে একটা প্রিডিকশন টাইপের মডেল বা এআই এই জিনিসগুলো করবে। সো আমি নরমালি বলতে পারি যে আ এই পুরা যে ওয়ার্ক ফ্লো আমি পুরা ওয়ার্ক ফ্লোর মধ্যে হচ্ছে গো থ্রু করছি। দেন হচ্ছে আমার মানে যে জিনিসটা হচ্ছে আমার বেশি চিন্তা আছে যে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা এআই বা
এগুলো তো হচ্ছে আমরা একটা ইন প্রোডাক্ট আমরা মানে ইউজ করতেছি। যে হচ্ছে হুম, এই জিনিসটা হচ্ছে আমার প্রেডিকশন করতেছে হুম, বা বা একটা ML ইঞ্জিনিয়ারও হচ্ছে আমরা যদি চিন্তা করি যে তারা কিন্তু হচ্ছে একটা রিকমেন্ডেশন সিস্টেম বা এই জিনিসগুলো বানাইতেছে। বাট আল্টিমেটলি কিন্তু যে জিনিসটা মানে সবচাইতে যে কঠিন কাজটা সেইটা কিন্তু ডেটা ইঞ্জিনিয়ারিংটাই করতেছে। মানে ডেটাটাকে হচ্ছে পুরা প্রসেস করা, ডেটা থেকে কিভাবে ইউজেবল করা এই জিনিসটা করতেছে। সো তখন থেকে মনে করেন যে হচ্ছে আমার আ মানে খুব বেশি হচ্ছে একটা চিন্তা আছে যে ডেটা ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিটাকে হচ্ছে একটু এক্সপ্লোর করার। সো হুম, এই জিনিসগুলোই মনে করেন যে হচ্ছে আমার কিউরিওসিটি একটা জেনারেট করে যে একটা Uber এ যে হচ্ছে একটা লাইভ লোকেশন যে হচ্ছে আমাদের শো করতেছে। সো এইটা কিভাবে কাজ করতেছে। সো এই ডেটা ইঞ্জিনিয়ারিংটাকে এক্সপ্লোর করতে গিয়েই মনে করেন যে হচ্ছে ফার্স্ট যে স্টেপটা যে আ বিভিন্ন সোর্স থেকে হচ্ছে আমার ডেটাগুলা কালেক্ট করা। সো নরমালি একটা অর্গানাইজেশনের যে আ ডেটাবেস থাকে সেখান থেকে তো হচ্ছে আমরা খুব ইজিলি ভাবে হচ্ছে আমরা ডেটাগুলা করতে পারি। বাট যদি হুম, কোনো একটা আদার্স যদি হচ্ছে থাকে। সাপোজ হচ্ছে আমি একটা রিয়াল এস্টেট এর যদি হচ্ছে আমি চিন্তা করি, বিজনেসের যদি চিন্তা করি। সো একটা আ মানে হাউসের প্রাইস কিন্তু বিভিন্ন ফ্যাক্টরের উপরে হচ্ছে ডিপেন্ড করে। এটা কত এরিয়া বা কত স্কয়ার ফিট বা হুম, হচ্ছে এটার লোকেশন কোথায়। সো এই টাইপের মনে করেন যে হচ্ছে আমরা আ ইনফরমেশন গুলা দেখা যাইতেছে হচ্ছে আমরা অর্গানাইজেশনের বা হচ্ছে যারা ওই লিস্টিং গুলা প্রোভাইড করে, এই জিনিসগুলা মনে করেন যে হচ্ছে আমরা খুব ইজিলি পেয়ে যাবো। বাট শুধুমাত্র তো এই জিনিসগুলোর উপরেই ডিপেন্ড করেই তো হচ্ছে আমার একটা হাউসের যে রেন্টের যে প্রাইস এটা ডিপেন্ড করে না। এটা মনে করেন যে হচ্ছে আমার একটা ভালো স্কুল বা একটা কলেজ বা একটা হসপিটাল সেখান থেকে হচ্ছে ডিসট্যান্স কত। সো এই যে মনে করেন যে নিয়ারেস্ট যে স্কুল বা কলেজ বা হসপিটাল সেটা যদি হচ্ছে আমি ডিসট্যান্স ক্যালকুলেট করতে যাই, তখন কিন্তু হচ্ছে আমার আরেকটা থার্ড পার্টির উপরে কিন্তু হচ্ছে আমার ডিপেন্ডেন্ট হওয়া লাগতেছে। জাস্ট সে ফর এক্সাম্পল হচ্ছে আমি Google ম্যাপ থেকে হচ্ছে আমি ডেটাগুলা স্ক্র্যাপ করব। সো তখন ওই জিনিসগুলা হচ্ছে আমি কিভাবে করব? সো হুম। এইগুলো থেকেই মেইনলি হচ্ছে আমার ওয়েব স্ক্র্যাপিং জিনিসটা হচ্ছে এক্সপ্লোর করা স্টার্ট হয় এবং এই ইন্ডাস্ট্রিটা এক্সপ্লোর করতে যাওয়া জাস্ট হচ্ছে আমি মানে জিনিসটা এত এনজয় করছি, টাইম গেছে বাট আমি জাস্ট হচ্ছে লস্ট। মানে এটা এত মনে করেন যে হচ্ছে আমি এনজয় করছি আরকি। অনেক তাহলে আপনার এই লার্নিং জার্নিটাতে আপনি ঢুকলেন 2019 এর দিকে। তারপর একটা চ্যালেঞ্জ ছিল যে আপনার মানে এইটা দিয়ে আপনি ইনকাম জেনারেট করবেন কিভাবে? আমরা ওইদিকে আসবো যে ইনকাম জেনারেট করার বিষয়টা কিভাবে আসলো? কজ যেটা হয় যে বাংলাদেশে একটা কমন ট্রেন্ড আছে, ইটস বিকাম ভেরি ডিফিকাল্ট when you want to work with machine learning and data science related task যেগুলাতে আসলে কাজের সংখ্যা কম লোকালিও। হুম, হুম, বাইরের দেশের কোম্পানিগুলো দে আর লেস লাইকলি টু হায়ার দোজ এক্সপার্টিস ফ্রম বাংলাদেশ। হুম। এটা কোনো তারা কারণে হোক, হচ্ছে মাস্টার্স, পিএইচডি এইরকম কোয়ালিফিকেশন তারা চায়। qualification তারা চায়। অনেক ক্ষেত্রে মানে অনেক ক্ষেত্রে তারা আসলে ইউএস এর ক্লায়েন্ট তো বাংলাদেশে পাওয়াই ডিরেক্ট ডিফিকাল্ট। অনেক ক্ষেত্রে তারা আসলে এই ধরনের এক্সপার্টিস ইউরোপিয়ান বা ইউএস এর মার্কেট থেকে হায়ার করতে চায়। টেন্ডেন্সিটা ওইরকম থাকে। তো আমি আমার ভিউয়ারদের যারা বুঝতেছেন না আমরা কি নিয়ে কথা বলতেছি, আই নো লট অফ লার্নার আউট দেয়ার যারা আছেন এখানে আমাদের কথাবার্তা বুঝতে যাচ্ছেন। আজকের ডিসকাশনের মেইনলি একটা পয়েন্ট হচ্ছে আমরা মার্ন স্ট্যাক, ফুল স্ট্যাক, জাভা স্ক্রিপ্ট, জাভা এই ডেভেলপমেন্টের বাইরেও মানে মডার্ন সো কল্ড আমাদের যেই ডে টু ডে লাইফে আমরা যেই সব কাজ করি অ্যাজ ওয়েব ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপার হিসেবে আহ, এই ট্র্যাকের বাইরেও আলাদা একটা দুনিয়া আছে যেটার আয়তনে খুব বড় না হলেও একটা খুব লুক্রেটিভ দুনিয়া আছে, যেটার পার্ট হলো ডেটা ইঞ্জিনিয়ারিং, ডেটা স্ক্র্যাপিং, ডেটা প্রিপারেশন। যখন বড় বড় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম বা ওপেন এর মতো সিস্টেম চলে, দে নিড এ হিউজ অ্যামাউন্ট অফ ডেটা। সো বিভিন্ন স্ট্রিম থেকে আমরা ডেটাগুলোকে কিভাবে কালেক্ট করব, কালেক্ট করার পর একটা এআই সিস্টেমকে শেখানো হয় যে তুমি এই বইটা পড়ো, এই সোর্স থেকে ডাটা নাও। বাট এই ডেটাগুলোকে কম্বাইনলি একটা জায়গায় ফেলে দুইটা কাজে লাগে। মেশিন লার্নিং সিস্টেমে তারা লার্নিং এর জন্য ডেটা ফিড করে আপনার, আর হচ্ছে আরেকটা পার্ট হচ্ছে যে এই ডেটাগুলো দিয়ে স্মার্ট ড্যাশবোর্ড মেকিং করে দেয়া হয় কোম্পানিজ এবং বিজনেসদেরকে, ডিসিশন মেকিং এর জন্য। যাতে করে তাদের ডিসিশন মেকিংটা ডেটা ড্রিভেন হয়। তো আমরা তো শুনছি অলওয়েজ যে ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং, ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং, হোয়াট ইজ দিস? সো এটা অনেকভাবে করা যায়, যেমন পাওয়ার বিআই টুল আছে, টেবিলিউ আছে, ওইটাতে একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে ডাইনামিক স্ক্র্যাপিং করে আপনাকে একটা সুন্দর কাস্টম আপনার নিড ওয়াইজ, আপনার কাছে তো ডেটাবেস নেই, পাবলিক ডেটার উপর ডিপেন্ড করে ডিসিশন নিতে হবে না, হাউ ডু গেট অল অফ দোজ ডেটা? ওইখানে আসলে ডেটা স্ক্র্যাপিং আমাদের মানে ওয়েব স্ক্র্যাপিং জিনিসটা হ্যান্ডি টুল হিসেবে কাজ করে। এবং মানে এই পুরো স্কিল সেটটা বাংলাদেশ থেকে আপনি অনেক এক্সপার্ট হয়েও আর্ন মানি, এটা একটা চ্যালেঞ্জ দ্যাট আই ডু বিলিভ।
কারণ আমরা যখন ক্যারিয়ার শুরু করি তখন আমাদের এটা আসলে অপশনের মধ্যেও ছিল না, তখন এটা খুব আর্লি একটা জিনিস কেবল আসছে। আমরা মানে এআই যেমন এখন অনেক বড়, তখন এগুলা কেবল জার্নি শুরু হয়, মানে 11-12, 8-9-10-11-12 তখনকার কথা বলতেছি আর কি। সো আমাদেরকে তাহলে মানে আমরা যদি একটু আপনার ওই স্টোরিটা শুনি, ওই জিনিসটা আপনার লার্নিং কমপ্লিট হয়ে যাওয়ার পর টাকা আর্ন করার প্রসেসটা কিরকম, মানে আপনি কিভাবে আর্নিং প্রসেসটার মধ্যে ঢুকলেন, এই জিনিসটা যদি আমাদের একটু বলতেন। আচ্ছা, সো আমি নরমালি তখনও হচ্ছে আমি জানতাম না যে এই স্ক্র্যাপিং রিলেটেড এই কাজগুলা দিয়েও হচ্ছে আর্নিং করা হচ্ছে পসিবল। মানে জিনিসটা প্রসেসটা এনজয় করছি এবং ওইটার মধ্যে হারায় গেছি এইরকম। সো যখনই হচ্ছে আমি দেখলাম যে আ মানে ফ্রিল্যান্সিং এই জিনিসগুলো এক্সপ্লোর করার সময় তখন দেখতেছি সবাই হচ্ছে ডেটা স্ক্র্যাপিং করতেছে এবং বিভিন্ন টুলস ইউজ করতেছে, বিভিন্ন এক্সটেনশন বা এই টাইপের জিনিস। সো এটা মনে করেন যে হচ্ছে আমার মনে করেন যে জিনিসটা যে জিনিসটা হচ্ছে মাথায় আসে যে আমি একটা এক্সটেনশন যখন ইউজ করব তখন ওই এক্সটেনশনের একটা সাবস্ক্রিপশন থাকে। ওইটার কিছু হচ্ছে লিমিটেশন থাকে। আমরা আবার দেখা যাইতেছে হচ্ছে একেকটা ওয়েবসাইটের স্ট্রাকচার হচ্ছে একেক রকম। সো সব ওয়েবসাইটে সে একটা হচ্ছে কাজও না করতে পারে। সো আমরা কেন হচ্ছে আমরা প্রোগ্রামিং নলেজ দিয়ে হচ্ছে আমাদের যেই ওয়েবসাইটই হচ্ছে দরকার আমরা কাস্টম হচ্ছে একটা সলিউশন হচ্ছে আমরা বের করে কোনো লিমিটেশন থাকবে না। আমরা যত খুশি আমরা ডেটা হচ্ছে স্ক্র্যাপ করতে পারবো। সো ওইখান থেকে হচ্ছে আমি জিনিসগুলো হচ্ছে এক্সপ্লোর করতে হচ্ছে স্টার্ট করি। দেন হচ্ছে আমি বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যখন হচ্ছে আমি যারা হচ্ছে ডেটা স্ক্র্যাপিং রিলেটেড হচ্ছে কাজ করে। সো তারা মেইনলি কিন্তু হচ্ছে বিভিন্ন টুলস ইউজ করে যেগুলোর মাধ্যমে বা হচ্ছে বিভিন্ন এক্সটেনশন ইউজ করে যেগুলো মেক্সিমামই হচ্ছে সাবস্ক্রিপশন বেসড বা হচ্ছে পেইড বেসড। সো আমি হচ্ছে যে তাদের যে মনে করেন যে ক্লায়েন্টের যে রিভিউ এবং তাদের যে হচ্ছে গিগ বলতে পারেন সেগুলো হচ্ছে একটা এনালাইসিস করি যে তারা কোন ওয়েবসাইটের বা হচ্ছে কি টাইপের কাজগুলা বেশি রিপিটেড ওয়েতে আসছে এবং এই ওয়েবসাইটের মনে করেন যে হচ্ছে ডেটাটা হচ্ছে সবচাইতে বেশি হচ্ছে ভ্যালুয়েবল। সো ওইটা এনালাইসিস করার পর হচ্ছে আমি কিছু ইন্ডাস্ট্রি হচ্ছে এক্সপ্লোর করি। তার মধ্যে আছে হচ্ছে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির ডেটা কিন্তু হচ্ছে এটার মার্কেট কিন্তু মানে ট্রিলিয়নে মানে বলার মতো না। পুরা আ ইউএসএ এই জিনিসগুলোর উপরে হচ্ছে বেশি হচ্ছে ফ্যাসিনেটেড এবং আ সবচাইতে বেশি ইনভেস্টমেন্ট এই রিলেটেড জিনিসগুলোতেই হয়। সো তাদের কিন্তু বিভিন্ন রিয়েল এস্টেট এজেন্ট, তাদের হচ্ছে কনট্যাক্ট ইনফো বা তাদের ওয়েবসাইটে যে লিস্টিং গুলা হয় যেমন হচ্ছে আমাদের বাংলাদেশে প্রপার্টি যে ওয়েবসাইট আছে। সো সেখানে যেরকম লিস্টিং থাকে এরকম ইউএসএ, ইউকেতে এই জিনিসগুলোরও মনে করেন যে হচ্ছে ডেটা খুবই হচ্ছে ভ্যালুয়েবল। ইভেন হচ্ছে আমি একটা লিঙ্কডিন পোস্ট না হচ্ছে ওয়েবসাইটে দেখলাম যে আ মানে পুরা ওয়েব স্ক্র্যাপিং জিনিসটা যদি হচ্ছে আমরা 100% হিসেবে কাউন্ট করি, সো ওই স্পেসিফিক একটা ওয়েবসাইট রিয়েল এস্টেট রিলেটেড ওইটারই মনে করেন যে হচ্ছে 24% মনে করেন যে হচ্ছে স্ক্র্যাপিং হয়। এরকম হচ্ছে আমি একটা স্ট্যাট পাইছি। সো এইটা কিন্তু হচ্ছে আমার জন্য হচ্ছে খুবই একটা বড় একটা ক্লু ছিল। সো মানে আমি আপনি ওই নিছেন আর কি, যে কোন জায়গায় আমার বিজনেসটা সবচেয়ে বেশি, ওই জায়গায় আপনার এক্সপার্টিসটা আপনি লক করতে চাইছেন আর কি। হুম, হুম। ইভেন হচ্ছে আমি Udemy তে আ কোর্স কেনা স্টার্ট করি। কারণ হচ্ছে আমি এই রিসোর্স এর জন্যই মনে করেন যে আ হুম, হুম। এদিক ওদিক ছোটাছুটি করার মতো একটা অবস্থা এবং হচ্ছে বিভিন্ন যে আমি ফ্রিল্যান্সার বা এদের কাছে যে হচ্ছে আমি একটা নিবো, পরামর্শ নিবো। সো তারাও হচ্ছে আমাকে কোনোভাবে ওইভাবে হচ্ছে হেল্প করতে পারতেছে না। হুম, সো আমি হচ্ছে Udemy বা এই জিনিস রিলেটেড ইভেন হচ্ছে আমি এই টাইপের প্রজেক্ট দিয়েও হচ্ছে সার্চ করি। আর আরেকটা বিষয় যে হচ্ছে যেহেতু হচ্ছে আমার ওয়েব ডেভেলপমেন্ট বা আ এই এই দিক এই দিকের মনে করেন যে হচ্ছে আমার কোনো আইডিয়া নাই। ইভেন হচ্ছে আমার সবচাইতে কমপ্লেক্স যেই স্কিল সেট আমার পার্সোনালি মনে হয় আমি এখন পর্যন্ত HTML শিখার মনে করেন যে প্রায় 15 এর উপরে হচ্ছে আমি অ্যাটেম্প্ট নিছি। বাট এইটা হচ্ছে আমি কোনোভাবে হচ্ছে শিখতে পারি নাই। সো আমি স্পেসিফিক কিন্তু ওই প্রজেক্ট রিলেটেড এই জিনিসগুলা লিখে হচ্ছে আমরা সার্চ করছি। ইভেন হচ্ছে যে ওয়েবসাইটের কথা হচ্ছে আমি বললাম, ওই ওয়েবসাইটে কিন্তু হচ্ছে যেহেতু ওইটা একটা ইউএস এর ওয়েবসাইট এবং ওইটার আ ডেটার হচ্ছে প্রচুর ডিমান্ড আছে। সো obviously তাদের সিকিউরিটিটাও হচ্ছে ঐরকম হবে যে আমরা নরমালি না যে হচ্ছে আমি স্ক্র্যাপিং করলাম আর চলে আসলো। সো ওইখানে কিন্তু হচ্ছে কুকিজ তারপরে আরো হেডার্স এই টাইপের ইনফরমেশন গুলার মনে করেন যে হচ্ছে খুবই ছিল যেটা মনে করেন যে হচ্ছে আমি ওই সময়
কিন্তু হচ্ছে বুঝতাম না যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, বা হচ্ছে আমি ডেটা আসছি বারবার রিপিটেড কেন ডেটা আসছে, হুম, হুম, আসছে না। তো এই টাইপের প্রবলেম গুলোতে পড়ি। দেন ওইগুলো ওভারকাম করার জন্য মনে করেন যে হচ্ছে যা, যা শিখা লাগে, মানে তখন তো ChatGPT ও ঐরকম ভাবে এভেইলেবল ছিল না যে হচ্ছে আমি সার্চ দিব হয়ে যাবে। সো কারেক্ট। ওইভাবে মনে করেন যে হচ্ছে কন্টিনিউয়াসলি শিখতে, শিখতে মনে করেন যে হচ্ছে আমার জিনিসগুলা হইছে। আর এই মুহূর্তে হচ্ছে আমার আরেকটা জিনিস এই যে আমি যখন যেটা শিখি, আমি মনে করেন যে হচ্ছে ওইটার একটা স্ক্রিনশট বা হচ্ছে ওইটার একটা শর্ট একটা ভিডিও আমি আমার Facebook এ পোস্ট করার চেষ্টা করি। তখন LinkedIn এও এতটা অ্যাক্টিভ ছিলাম না। প্লাস হুম, হচ্ছে Python রিলেটেড যে গ্রুপগুলো আছে, সো ওই হুম, গ্রুপগুলো থেকেও কিন্তু হচ্ছে বা কোনো একটা সলিউশন চাইতেছে আমি ওইটার একটা অ্যান্সার করছি। সো এইগুলা যে হচ্ছে আমার ফুটপ্রিন্ট গুলা হচ্ছে আমি যে রাখছি, সো ওই ফুটপ্রিন্ট থেকেও কিন্তু হচ্ছে আমাকে অনেক মানুষ হচ্ছে রিচ আউট করছে এবং বিভিন্ন হচ্ছে অফার দিছে। সো ওইখান থেকে হচ্ছে আমি একটা আ অফার পাই, যেটা মেইনলি হচ্ছে তারা একটা এজেন্সি টাইপের হচ্ছে কাজ করে। সো তাদের কিন্তু তারা কিন্তু এইরকম টাইপের কিন্তু কাজ করে। সো ওইখানে মনে করেন যে হচ্ছে আমার আ মানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ আ মানি দিয়ে হচ্ছে আমরা পার মান্থ এ হচ্ছে কাজ করতাম। সো ওই ভাইয়ের কাছ থেকেও কিন্তু হচ্ছে আমি অনেক কিছুই শিখছি। সো উনি আমাকে অনেক হেল্প করছে। দেন মনে করেন যে হচ্ছে আমি যখন দেখতেছি যে আ I think I should ইন্ডিভিজুয়ালি হচ্ছে আমি অনেক কিছু করতে পারবো। দেন হচ্ছে আমি আবার এই জিনিসগুলো স্টার্ট করি। একটু ধরেন আপনাকে যদি একটা প্রশ্ন আমি মিস করে গেছি। তো ১ম যে কাজটা আপনি পেলেন মানে লোকজন যখন রিচ আউট করত, ওগুলো কি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ছিল নাকি বাংলাদেশি কমিউনিটির থ্রুতে মানে কাজগুলো আসতো? কিরকম টাইপের? না, ওইগুলা হচ্ছে আমি আ মানে ইন্টারন্যাশনালি হচ্ছে আমার ফার্স্ট ক্লায়েন্ট গুলো আসছিল এবং ওইটার টেস্টিমোনিয়াল গুলাই হচ্ছে আমি শেয়ার করতাম। সো ওইটার থ্রুতেই আবার আচ্ছা, আচ্ছা। লোকাল যে এইগুলা আমার কাছে রিচ আউট করত। Upwork থেকে পাচ্ছিলেন নাকি LinkedIn থেকে মোস্টলি পাচ্ছিলেন? আমি সরাসরি? LinkedIn আ মানে প্রপারলি ইউজ করাই হচ্ছে স্টার্ট করছি লাস্ট ইয়ার থেকে। আচ্ছা, আচ্ছা। আমি তাহলে ওইভাবে অ্যাক্টিভ ছিলাম না। মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল বাট ঐরকম ভাবে হচ্ছে আমি আপনি করিনি। যখন বললেন যে Facebook গ্রুপগুলাতে শেয়ার করছেন, তার মানে ওই গ্রুপগুলো ইন্টারন্যাশনাল গ্রুপ ছিল। কারেক্ট? মানে ডেটা, পাইথন এগুলো নিয়ে ওয়েব হ্যাঁ, স্ক্র্যাপিং। ইন্টারন্যাশনালও ছিল আবার হচ্ছে বাংলাদেশেই ছিল বাট ঐরকম ভাবে অ্যাক্টিভ ছিল না। জাস্ট যারা হচ্ছে প্রবলেম শেয়ার করত এবং ওইখানে জাস্ট ২-১ টা যে কমেন্ট গুলো পড়তো। সো ওইখানে দেখা যাইতেছে শুধুমাত্র যে হচ্ছে লার্নার্সই থাকে এইরকম না। বিভিন্ন হায়ারিং ম্যানেজার বা এরকম অনেক পারসন, অনেক টাইপের পারসনই থাকে। তারা কিন্তু কন্টিনিউয়াসলি মনিটর করে যে কে কি করতেছে এবং তাদের একটা নলেজে রাখে। না এটা একটা ভালো বলছেন আপনি। সো আপনি যতটুকু আমাদের কনটেক্সট দিছেন, আমাদের লিসেনাররা অনেকে লার্নার টাইপের লিসেনার। তো এখনকার যুগে আসলে যেটা হয় যে আমরা তো অনেক কনটেন্ট কনজিউম করি, অনেক গাইডলাইন, অনেক ফ্রি ইউটিউব ভিডিওস, পেইড কোর্স। কিন্তু আমরা আসলে জিসটা নিতে ভুলে যাই। তো ইজাজ ভাই আমাদেরকে তার একটা লাইফের একটা ওভারঅল জার্নির মধ্যে দিয়ে নিয়ে আসছে। তিনি আসলে আ আমি যদি সামারি করি ভাই, আমি যদি একটু টাইম নেই, তাহলে ভাইয়ের আচ্ছা, একটা কাজ আমি সবসময় যেটা বলি, মানে আমার পার্সোনাল লাইফেও যেটা বলি, আমি কর্পোরেট ব্র্যান্ডিং এ গিয়েছিলাম আরকি। কর্পোরেট ব্র্যান্ডিং as in যে আমি চাইতাম না যে লোকাল মার্কেট থেকে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আমাকে ক্লায়েন্ট ডিরেক্ট রিচ করুক। আমি এটা চাই নাই। আমি আমার পার্সোনাল ব্র্যান্ডটাকে টুইস্ট করতে চাইছি টু বি এ গুড সফটওয়্যার ডেভেলপার সো দ্যাট মানুষ আমাকে ডাকে বা আমাকে চিনে অ্যাজ এ ভ্যালুয়েবল পারসন হিসেবে আমি যাতে ভ্যালু ক্রিয়েট করতে পারি এরকম একটা লোক হিসেবে আমাকে চিনে। এবং আমিও কিন্তু ওই পার্সোনাল ব্র্যান্ডিং বলেন বা হচ্ছে যে নলেজ শেয়ারিং বলেন, এই সবগুলা টেকটিক্স ইউজ করেছি। এবং আলহামদুলিল্লাহ আমি যেটা ফিল করি, এটা করতে গিয়ে আমার যেটা হয়েছে ২ টা জিনিস আমার মেজর ইমপ্রুভমেন্ট হয়েছে। একটা হলো হাউ ডু ইউ স্পিক, হাউ ডু ইউ রাইট সো দ্যাট পিপল এনগেজ, সো দ্যাট আদার পিপল আন্ডারস্ট্যান্ডস হোয়াট ইউ সে। এই জিনিসটা আমার ইমপ্রুভ হয়েছে যেটা আমার টেকনিক্যাল ক্যারিয়ারে অনেক আমাকে হেল্প করেছে টু বুস্ট আপ মাই ক্যারিয়ার। তারপর আরেকটা জিনিস যেটা হয়েছে মোস্ট ইম্পোর্টেন্টলি যে মানুষজন আমার মানে আল্লাহ আমাকে ওই একটা জায়গায় আলহামদুলিল্লাহ নিয়ে যাইতে পারছে। আমার নেটওয়ার্কটা অনেক বড় হয়ে গিয়েছে। ইনসাইড হুম, বাংলাদেশ হুম। না আউটসাইড বাংলাদেশ। তো মানে একদম ১ মাসে মানে ১৫-১৬ দিন আগে মার্কেটের এমন অবস্থা ছিল, লোকের অনেক দরকার ছিল। বাট এই টাফ কন্ডিশনেও মানে আমাদের এইগুলা যারা করে, নেটওয়ার্কিং যারা করে, আমার কথা বলছি না, নেটওয়ার্কিং যারা করে, এই টাফ কন্ডিশনেও এই মার্কেটের এই টাফ কন্ডিশনেও যাদের প্রপার নেটওয়ার্ক আছে, তারা কিন্তু আসলে হুট করে বিপদে পড়বে না। ১, ১.৫, ২ মাস, ৩ মাস বা ৪ মাসের মধ্যে তারা আবার একটা ভালো জবে ঢুকতে পারবে। But if you don't have that, এটা আসলে জুনিয়র ডেভেলপারে কিন্তু লাগে না। বাট when you grow to the senior ladder, যখন আপনি আস্তে, আস্তে সিনিয়রিটির দিকে যাবেন, আপনার কিন্তু জব ফিল্ড গুলো আস্তে, আস্তে শ্রিঙ্ক হইতে থাকবে। কারণ একটা কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার দরকার ১০ জন। whereas সেখানে মিড লেভেল ইঞ্জিনিয়ার সবচাইতে বেশি দরকার। জুনিয়রও কম দরকার। মিড লেভেল এবং স্টার্টার সিনিয়র তাদের দরকার বেশি সবচাইতে।
তখন থেকে যখন আপনি আরো সিনিয়রিটিতে মুভ করবেন, লেটস সে ফর এক্সাম্পল 10 বছর বা 15 বছর যদি আপনি টেকনিক্যাল ক্যারিয়ারে থাকতে চান, if you don't have the network, your CV and BD jobs and all other job listing platform will never help you. এটা আসলে ইম্পসিবল হয়ে যাবে আপনার জন্য ট্র্যাক রাখাটা। সো ইজাজ ভাই যে ক্যারিয়ার ট্র্যাকে আছে স্টার্টিং ফ্রম হিজ 2009 জার্নি, যেটা আমি ওনাকে যেভাবে ফলো আপ করি বা যেভাবে দেখছি, ইটস রিয়েলি ইনক্রেডিবল। তার দুইটা সাইড আছে, একটা সে হচ্ছে ক্লায়েন্ট পাওয়ার জন্য করছে, তা আমি আরেকটা স্টোরি ভাইয়ের কাছে শুনতে চাবো, আমি শর্ট স্টোরি শুনতে চাবো। তার আগে আমি যদি বলে নিই, ভাইয়ের একটা সাইড হচ্ছে যে ভাই ক্লায়েন্ট পাওয়ার জন্য কিছু কাজ করেছে, বাট ইজাজ ভাই আরো একটা ফ্যান্টাস্টিক কাজ করেছে, যেটা হলো উনি নিজেই ওনার নিজের একটা কমিউনিটি বিল্ড আপ করছে। সো আমি ওই সাইডটা ভাই একটু জানতে চাই, আসলে ধরেন আমি পাইথন খুব ভালো নিয়ে, পাইথন নিয়ে বা জাভাস্ক্রিপ্ট নিয়ে খুব ভালো করতেছি, এইখানে দুইটা বিষয়, আমি কেন শুধু জাভাস্ক্রিপ্ট নিয়ে আমার লাইক মাইন্ডেড পিপল নিয়ে একটা কমিউনিটি বিল্ড করব, আর বিল্ড করার পর সেটা দিয়ে আমার কি লাভ হইতে পারে, বা এই কাজটা আমাদের কেন করা দরকার, আর করলে কিভাবে করবো আমরা, হোয়াট ইজ দ্য প্রসেস? আচ্ছা, সো এইখানে হচ্ছে আমার এই যে কোর্স হচ্ছে আমি করাই বা হচ্ছে আমার কমিউনিটি, এই জিনিসগুলো মনে করেন যে খুব বেশি হচ্ছে মানে হচ্ছে আমি জীবনেও হচ্ছে ভাবিনি যে হচ্ছে আমি এইরকম কিছু একটা করব। কারণ হচ্ছে আমি খুবই কি বলে ওইটাকে, যে ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট টাইপের, মানে প্রচুর ইন্ট্রোভার্ট। আমি ভার্সিটিতে এমনও সেমিস্টার গেছি এই ইন্ট্রোভার্টের জন্য প্রেজেন্টেশনই দেইনি। সো ওই টাইপের থেকেও হচ্ছে আমি যে এভাবে কথা বলতে পারতেছি, সো এটা মানে প্রপারলি হচ্ছে মনে করেন যে মানে ফুললি এই কমিউনিটি বা হচ্ছে নেটওয়ার্কিং এগুলোর মাধ্যমেই কিন্তু হচ্ছে গ্রো হইছে। আল্টিমেটলি সবারই হচ্ছে প্রবলেম বা এই জিনিসগুলো থাকে, বাট এটা কোনো এক্সকিউজ না। মানে যখন যেটা লাগবে উই শুড ডেফিনিটলি ট্রাই দিস। সো এখানে হচ্ছে আমার কমিউনিটির করার মানে মেইন যে জিনিসটা সেটা হইতেছে যে আমি টুকটাক হচ্ছে আমি আ মানে এই জিনিসগুলো হচ্ছে আমি শেয়ার করতাম যে হচ্ছে আমি একদিন হচ্ছে একটা করছি, ড্যাশবোর্ড ক্রিয়েট করছি। আমি ওইটার জাস্ট একটা ভিডিও ক্রিয়েট করে হচ্ছে আমি Facebook এ দিছি বা এইরকমভাবে হচ্ছে শেয়ার করছি। সো এটা আরেকটা একটা ইন্টারেস্টিং ঘটনা যে হচ্ছে আমি ভার্সিটি যাবো ওই মুহূর্তে দেখা যাইতেছে একটা আমি জব লিস্টিং ওয়েবসাইট পাই বাংলাদেশে। তো নরমালি হচ্ছে মানে এটা হচ্ছে আমার মানে তখন ১ম কাজ শিখছিলাম এবং সবকিছু মানে পারতেছি। সো ওইটার আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। সো রেডি হইতে আমি ভাবছি যে এই ওয়েবসাইটটা হচ্ছে আমি স্ক্র্যাপ করে দেখি। সো ওই ওয়েবসাইটটা মনে করেন যে হচ্ছে যদি বলি যে সিকিউরিটি বা এরকম কোনো কিছু না। জাস্ট হচ্ছে নরমালি হচ্ছে আমরা জাস্ট ওইখানে আমরা যদি ডেটা সোর্স এ যদি যাই এবং ওইখানে নরমালি হচ্ছে জাস্ট গেট রিকোয়েস্ট এবং ওইখানে একটা URL দেওয়া আছে। ওইখানে জাস্ট API কল করলে এই ডেটাগুলো চলে আসে। সো আমি জাস্ট কি করছি যে আ ওই প্রজেক্টটা হচ্ছে আমি জাস্ট ১৫ মিনিটের মধ্যে হচ্ছে জাস্ট কমপ্লিট করে ওটা জাস্ট হচ্ছে আমি একটা আ স্ক্রিন রেকর্ড করে হচ্ছে আমি জিনিসটা ছেড়ে দিছি। সো ওইখানে হচ্ছে আমি আবার জানতাম না যে ওই কোম্পানির সিইও হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টে আছে। সো উনিও ওই জিনিসটা দেখছে এবং আ ওই জিনিসটা কিন্তু ভালো মতোই হচ্ছে করছে। মেনশনও মনে হয় করছিল কাউকে। দেন হচ্ছে পরবর্তীতে দেখি যে তাদের সিকিউরিটিটা একটু মানে স্ট্রং করছে আরকি। সো আচ্ছা। এইরকম মনে করেন যে হচ্ছে আমি কমিউনিটির আ কথায় হচ্ছে আসি। সো আমি এই টাইপের জিনিসগুলো হচ্ছে শেয়ার করতাম। সো মানুষ একটু আ থাকতো। আর যখন হচ্ছে আমরা স্ক্র্যাপিং করি তখন হচ্ছে টার্মিনালের মধ্যে অনেক কিছু এড হয়। সো একটা হ্যাকিং মানুষের একটা আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করে। সো সেই থেকেও মনে করেন যে হচ্ছে মানুষ মনে করতো যে আমি অনেক কিছু পারি বা করি এইরকম একটা পার্সপেক্টিভ ছিল। সো আ এইটা হচ্ছে একটা বিষয়। আর হচ্ছে কমিউনিটির যে বিষয়টা আসলো যে আমি নরমালি এরকম কমিউনিটি বা এরকম করার কোনো ইচ্ছা ছিল না। বাট আল্টিমেটলি হচ্ছে আমি যাদের মানে ফলো করছি, যাদের টিউটোরিয়াল দেখছি তাদের সবারই মনে করেন যে একটা অনলাইন প্রেজেন্স আছে, একটা YouTube চ্যানেল আছে। সো এই জিনিসগুলো হচ্ছে আমার হতো, বাট ইন্ট্রোভার্ট এর জন্য হচ্ছে আমার ওই জিনিসগুলা হয়ে উঠতো না। সো একদিন হচ্ছে আমাকে এক ভাই হচ্ছে আমাকে নক দিছে যে, "ভাই এই পাইথন এর প্রবলেমটা আমাকে এটা একটু সলভ করে দেন তো, বা হচ্ছে আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না।" তো হুম। আমিও দেখলাম যে খুবই ইজি একটা প্রবলেম। if else এর হচ্ছে একটা প্রবলেম। জাস্ট কন্ডিশনাল গুলো হচ্ছে বুঝতে পারতেছে না বা ক্যাচ করতে পারতেছে না। তো উনারা কিন্তু হচ্ছে ডেটা সায়েন্স রিলেটেড একটা কোর্স করত। তো উনারা আমি উনাকে বললাম যে, "ভাই তাহলে হচ্ছে আপনি একটু মিটে আসেন, আমি জিনিসটা হচ্ছে আপনাকে বুঝিয়ে দিতেছি।" সো জাস্ট হচ্ছে আমি ২ মিনিটে জিনিসগুলো হচ্ছে বুঝাই দিলাম। সো তারা মনে করেন যে হচ্ছে
এই জিনিসটা খুব প্রপারলি মনে করেন যে বুঝে গেল। ইভেন হচ্ছে তারা কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডেরই ছিল না। বিবিএ, এমবিএ এই টাইপের হচ্ছে স্টুডেন্ট। সো তারা মনে করেন যে আমার বোঝানোর স্কিলটা দেখে খুবই ইমপ্রেসিভ। সো তারা হচ্ছে আমাকে আস্ক করতেছে যে, "ভাই হচ্ছে আমাদের হচ্ছে কিছু শেখান। আমরা হচ্ছে বাইরে যাওয়ার জন্য হচ্ছে ট্রাই করতেছি। সো আমরা চাইতেছি যে কিছু স্কিল গেইন করার জন্য।" আর আচ্ছা, যেহেতু হচ্ছে আমি আ এইরকম লার্নিং প্রসেস এ আসছি, সো আমি জানি যে এই যে বিগিনার লার্নার হিসেবে সচরাচর ভুলগুলা হচ্ছে কোথায় করবে বা কোন লুপের মধ্যে পড়ে যাবে। যে এই টিউটোরিয়াল দেখতে, দেখতে রিকমেন্ডেশন আরেকটা আসছে। সো ওইটা কখন শেষ করব, এইটা কখন ধরব। মানে এইরকম যে লার্নিং লুপ মানে কমন যে প্রবলেম গুলো ওইগুলো কিন্তু হচ্ছে আমি ইজিলি মানে ওর সাথে কথা বলে হচ্ছে আমি বুঝে যাই যে ও এইরকম লুপের মধ্যে আছে। সো তার প্রবলেমটা অ্যাড্রেস করে যখন হচ্ছে আমি বলি যে এই জিনিসগুলো করবেন না, আপনি এইভাবে আগান। সো তারা মনে করেন যে মানে জিনিসটা হচ্ছে জায়গা মতো হিট করে এবং তারা মানে আমার জিনিসগুলোর প্রতি হচ্ছে একটু ইমপ্রেসিভ টাইপের হয়। সো তারা রিকোয়েস্ট করে যে ভাই একটা কোর্স করান বা করান। ওইখান থেকে মনে করেন যে হচ্ছে আমার কোর্সের এই জার্নি গুলো হচ্ছে স্টার্ট হয় এবং ওইখান থেকে হচ্ছে আমি জাস্ট নলেজ গুলো হচ্ছে শেয়ার করতে থাকি এবং ওইটা থেকেই দেখা যাইতেছে যে আ নতুন আ পারসন হচ্ছে জয়েন হইতেছে এবং আমি সবসময় হচ্ছে জিনিসটা ফোকাস করি যে অ্যাকচুয়ালি এজ এ নিউ বিগিনার হিসেবে তারা কোন প্রবলেমে পড়ে আ হুম, এই জিনিসগুলো অ্যাড্রেস করে হচ্ছে আমার কাজ মানে হুম, করি আরকি। দ্যাটস ওয়াই হচ্ছে মানুষ বেশি হচ্ছে আমার সাথে একটু এনগেজ টাইপের থাকে। ইনভেস্ট করে থাকে। না, আপনার Facebook এ গ্রুপের আমি সাইজ দেখলাম 6.3 কে। তো এটা কি আপনার হ্যাঁ, কোর্সের মেম্বাররাই আছে নাকি শুধু বাইরের লোকজন আছে? আই থিংক বাইরের লোকজন আছে। হ্যাঁ, বাইরের হচ্ছে ইন্টারন্যাশনালেরও আছে। আমি কারণ হচ্ছে আমি শুধুমাত্র আ মানে বাংলা কনটেন্টেই শেয়ার করি না। জাস্ট সবকিছু হচ্ছে ইংলিশ। মানে যেইগুলা হচ্ছে ইনফরমেটিভ বা জানার হইতে পারে এটা অন্য হুম, কারো হইতে পারে। বাট এটা হচ্ছে আমি শেয়ার করি এবং তাকে হচ্ছে পুরা ক্রেডিটটা দেওয়ার চেষ্টা করি। সো কুল। এভাবে হচ্ছে এটা খুবই শেষ ভালো কাজ আরকি। মানে যেটা Facebook বেসড কমিউনিটি, মানে Facebook বেসড কমিউনিটিতে Facebook গ্রুপের অনেক কিছু মাঝখানে ব্লান্ডার হওয়ার পরে আসলে Facebook গ্রুপ বেস ওই ট্রাস্টটা হারায় ফেলছে। তো হুম। মানে আপনার কি Facebook এর বাইরেও Discord অথবা Slack এর কোনো ডেডিকেটেড চ্যানেল আছে? হ্যাঁ, আমার Discord এর একটা কমিউনিটি আছে। ওইখানে প্রায় হচ্ছে ৫০০ টাইপের হচ্ছে মেম্বার। সো ওইখানে মানে হচ্ছে আমি যে জিনিসগুলা করি মানে বাংলাদেশী পারসন হিসেবে Discord জিনিসটাকে ওইভাবে অ্যাডপ্ট করে না। ওই নরমালি Facebook এর উপরেই হচ্ছে সীমাবদ্ধ থাকে। ইভেন হচ্ছে আমি অনেকবার আ অ্যাটেম্প্ট নিছি আরকি যে আমি Facebook এ আর আসবোই না। LinkedIn এর উপরে হচ্ছে করব। ইন্টারন্যাশনাল একটা কমিউনিটি বিল্ড করব। বাট হুম, এই জিনিসগুলা যখন দেখতেছি যে অন্য কেউ হচ্ছে কোর্স করাইতেছে এবং জিনিসগুলা জাস্ট আ যা তা মানে এগুলা নরমালি হচ্ছে YouTube এ একটু টিউটোরিয়াল দেখলে হচ্ছে পাওয়া যায়। সো তারাই শিখতেছে আল্টিমেটলি হুম। মানুষজন হচ্ছে হইতেছে। সো আই থিংক আই শুড ট্রাই। দেন হচ্ছে আমি এই জিনিসগুলাই জাস্ট প্রোভাইড করি। আচ্ছা, আচ্ছা। না, আমি এই এফোর্টটা তো জানি আপনার অনেকদিন থেকে আপনি ট্রাই করতেছেন। এগুলো আমি দেখি, ফলো আপ করছি। বাট স্পিকিং অ্যাবাউট দ্য কোর্স, আপনার কত নাম্বার ব্যাচ এখন চলতেছে? মানে আপনার কত নাম্বার আ ব্যাচ মানে আমি আপনার কোর্সে ওইভাবে হচ্ছে মানে ইনভলভ হইতেছি না। মানে আমার ২-৩ টা ব্যাচ বা এইরকম পর্যন্তই হচ্ছে আমার আছে। কারণ এইখানে যেহেতু হচ্ছে লাইভ কোর্স সো আমার ফ্যামিলি বা এই জিনিসগুলা টাইম ম্যানেজমেন্ট এর ব্যাপার। সো তাদের আল্টিমেট যদি হচ্ছে আমি এক্সপেকটেশন টা হচ্ছে ফিল আপ না করতে পারি, তাহলে এটা পুরাপুরি দায়ভার হচ্ছে আমার। সো এই কারেক্ট। ক্ষেত্রে মনে করেন যে হচ্ছে আমি আ ওই জিনিসগুলো থেকে হচ্ছে আল্টিমেটলি হচ্ছে সরে আসছি আরকি। কারণ হচ্ছে আচ্ছা। আল্টিমেটলি যদি মানুষের এক্সপেকটেশন একটা থাকে, আমি যদি এটা না পূরণ করতে পারি, তো এটা আমার নিজের কাছে হচ্ছে একটা প্রশ্নবিদ্ধ। বাট হুম, আল্টিমেটলি হচ্ছে আমি এখন আর সবচাইতে বড় কথা হইতেছে যে আমি একটা প্রপার একটা গাইডলাইন ভাবে হচ্ছে আমি যেভাবে চিন্তা করি বা হুম। জিনিসগুলো একটা স্কিলের পিছনে মিনিমাম হচ্ছে আমার 5 মান্থ 6 মান্থ এরকম একটা লং কোর্স। সো মিনিমাম। মানুষের মোটিভেশন কিন্তু ওইভাবে ধরে রাখতে পারে না। আর মানুষের ইনটেনশনই থাকে যে আমি কোর্স যখনই হচ্ছে শেষ করব তার পরের দিন সকালে হচ্ছে আমি জব পেয়ে যাবো। সো এটা এতটাও হচ্ছে ইজি না। সো আ ওই জিনিসগুলা মাল্টিপল কারণে, মানে আমি তো নিজেও কোর্স করাচ্ছি। এখন আমার হুম, হুম, যে লাইফের এখন যে পার্টে আছি ওই পার্টে থেকে আসলে ফান্ডামেন্টাল টাইপের কোনো কোর্স করানোর আমার দরকার নেই। সো হুম, বাংলাদেশে বা বাংলাদেশের বেশ ভালো, ভালো মানে কোর্স আছে যেগুলোতে আছে। আমি আমার থাকার সুযোগ হয়েছে। হুম, আ অনেক মানে সিনিয়র বা বলেন বা এন্টারপ্রাইজ লেভেলের ট্রেনিং প্রোগ্রামে আমার ইনভলভ থাকা নিজেও করেছি আমি। মানে হুম, করানো হয়েছে। বাট আমার কাছে যেটা মনে হয়েছে I will ওয়ার্ক অন দ্য ফান্ডামেন্টাল থিংস। আসলে যে ফান্ডামেন্টাল শিখতেও ৫-৬ মাস লেগে যাইতে পারে।
এটা আসলে কেউ বিলিভই করতে চায় না। মানে একটা টাইম ইনভেস্টমেন্টের দরকার আছে। যেমন আপনি আজকে যে অবস্থায় আছেন, আমি কোয়াইট শিওর যে আপনার অনেক স্লিপলেস নাইট গেছে, আপনার অনেক পার্সোনাল স্যাক্রিফাইস গেছে। এটা কেউই বুঝবে না। কোর্স আসলে কি? আমার 4 বছরে আমি আন্ডারগ্রেড করে চাকরি পাচ্ছি না। আমি যখন এইচএসসি প্লাস পেয়ে আসছি, আমি কোনো ভার্সিটি পাচ্ছি না। আমি অ্যাজ এ 4 বছর শেষ করার পর বাংলাদেশের আউট অফ 100 স্টুডেন্ট, তাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 1000টা কোনো ইউনিভার্সিটি তাদেরকে ইনভাইট করতেছে না বাংলাদেশ থেকে। মানে ইউ নিড টু ইউজ দ্য ব্রেইন। যারা লার্নার আছেন, আপনাদের মাথার কোয়ালিটি কি? আমাদের ওভারঅল, আমি ভেরি সরি টু সে, আমাদের বাংলাদেশি লোকজনদের মাথার কোয়ালিটি নষ্ট করা হয় আপনার এইচএসসির মধ্যেই। এইচএসসির যে সিলেবাস, ইটস ওয়ান অফ দ্য লংগেস্ট সিলেবাস, সায়েন্সের যেটা সিলেবাস, ওয়ান অফ দ্য লংগেস্ট সিলেবাস। এখানে কেমিস্ট্রি পড়তেই একজন মানুষের, শুধু কেমিস্ট্রি ভালোভাবে পড়তে একজন মানুষের 2 বছর লেগে যাওয়ার কথা, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট। এর মধ্যে আমরা তাদের বায়োলজি দিচ্ছি, সেই বায়োলজি কিন্তু টু বি ফ্র্যাঙ্কলি স্পিকিং, এইচএসসি তে একজন সায়েন্সের স্টুডেন্ট কেমিস্ট্রি, ফিজিক্স এন্ড বায়োলজি কম্বাইন্ডলি যে এফোর্ট দিয়ে পড়ে, এই ইউনিভার্সিটি থেকে এই এফোর্ট, মানে টোটাল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের এফোর্ট হাফ অফ দ্য এফোর্ট হয়। মানে টোটাল এইচএসসি এফোর্ট দিয়ে আপনি প্লাস যদি নিজের গরজে নিজে পেয়ে থাকেন, ইউনিট হাফ অফ দ্য এফোর্ট টু গেট 4 আউট অফ 4 ইন ইউনিভার্সিটি। এটা আমি ভুলও হইতে পারি, বাট আমার কাছে এটা মনে হয়েছে। কারণ এইচএসসি তে ডিস্ট্রাকশনস অনেক বেশি কম্পারেটিভলি। আপনি যখন ইউনিভার্সিটিতে যাবেন, তখন এগুলো একটু আস্তে আস্তে কমে। থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আস্তে আস্তে আপনি নিজেকে চেনা শুরু করেন, তখন কমে। যাই হোক, ওটা ডিফারেন্ট ডিসকাশন। মানে আমার কথা হচ্ছে, আমিও কোর্স করাই, আমি রিসেন্টলি চিন্তা করতেছি, মানে আমার অনেক বড় প্ল্যান আছে, এডটেক বলি আর অন্যভাবেই বলি। আমি হচ্ছে খুবই স্লো টাইপের লার্নার। আপনি যেটা বললেন না, আপনি বিগিনারদের নিয়ে কাজ করেন, কজ উই নো দ্য পেইন। যে একজন স্টার্টার মানুষ, তার জন্য পৃথিবীটা কিরকম ডিফিকাল্ট, মানে এটা, মানে কোর হচ্ছে যে শুরু করবে, তার জন্য দুনিয়াটা অনেক ডিফিকাল্ট, অনেক ডিফিকাল্ট। পিপল লাইক ইউ অ্যান্ড মি, যারা আসলে বুঝি যে আসলে স্টার্টারদের একটা পাইপলাইনের মধ্যে দিয়ে বের করে নিয়ে যাইতে হবে, কিন্তু ওইখানে শুধু স্টার্টাররা, মানে ওই স্ট্রাগলাররা থাকে না, হার্ডওয়ার্কিং স্ট্রাগলার ছাড়াও আরো কিছু লোক আসে, যারা আসলে বেসড অন দ্য হোপ, বেসড অন দ্য হোয়াট এভার উই সে ইন আওয়ার কোর্স সেলিং থিং, ওইটা দেখে তারা মনে করে যে কোর্সটা করলেই হয়তো অনেক কিছু হয়ে যাবে। আসলে জিনিসটা এরকম না। পৃথিবীর কোনো কোর্স কাউকে কখনোই কমপ্লিট ক্যারিয়ার গাইডলাইন, চাকরি, এগুলোর দায়িত্ব নিতে পারবে না। ইটস নট দ্য পারপাস অফ দ্য এডুকেশন। একটা হচ্ছে নলেজ গেইন, একটা হচ্ছে কনভার্টিং দ্যাট নলেজ ইনটু দ্য উইজডম, যেটা কিনা আপনি দিয়ে ইউজ করে আপনি কাজে লাগিয়ে টাকা ইনকাম করবেন। এটা দুইটা এক জিনিস না। সামহাও আমরা এটা ফেইল করতে করাচ্ছি। আমরা যারা ইনস্ট্রাক্টর আছি, ছোটখাটো বা বড় যারাই আছি, তারাই আমরা ফেইল করাচ্ছি বাই গিভিং দ্যাম এ ফলস মেসেজ, যেটা 6 মাসে ডুয়েবল, 1 বছরে ডুয়েবল। 6 মাসে 1 বছরে ডুয়েবল না, কনসিস্টেন্টলি আপনাকে কাজ করতে থাকতে হবে, তারপরে জিনিসটা আপনার হাতে আসবে। সো আমার ফিলিংও ভাই ওইটাই। তো আমার লস অফ কোর্স আছে এখনো ডাম্প, যেগুলো রেকর্ডেড। আমি এখনো ডিসিশন নেই যেগুলো আমি ওপেন সোর্স করে দিব কিনা, বা হচ্ছে যেগুলো আসলে ফিউচার কি হবে, এবং ভবিষ্যতে যেগুলো কোর্স আসবে কি মোডে রান করবে, আমি এটা এখনো কনফিউজ। আমি যখন ফ্রিতে পড়াইতে গেছি, তখন আসলে কেউ পড়তে আসেনি। যখন টাকা নিছি, তখন অনেকজন আসছে। এখন আমি একটু ইনবিটুইন ফিলিং এ আছি, কারণ ওই যে বললেন, যারা আসলে সেলফ লার্নার, ওরা কোনো না কোনো ভাবে একটা ইউটিউব ভিডিও খুঁজে বের করবে। মানে কোনো না কোনো ভাবে ফ্রি একটা লার্নিং রিসোর্স বের করবে। আমার কাছে মনে হয় যে আমি 90% অফ দ্য থিং ওপেন সোর্স করে দিব। হয়তোবা যারা আসলে ওই সেলফ টট লার্নারদের মধ্যে 10% ওভার সিরিয়াস, যারা আসলেও হার্ডওয়ার্ক করতে চায়, তাদেরকে আমি কেমনে ট্যাপ ইন করে আরো মানে ফার্দার ট্রেন আপ করবো, ওই দিকে হয়তো আমি যাইতে চাই। এটা আমার প্ল্যান। বাট দ্য থিং দ্যাট ইউ হ্যাভ স্টার্টেড, আমার রিকোয়েস্ট থাকবে অফ না করে আপনি রেকর্ডেড মোডে ইউটিউবে দিতে থাকা উচিত বলে আমার মনে হয়। ওইটাই ভাইয়া হচ্ছে আমি চিন্তা করতেছি যে স্পেসিফিক যে লাইব্রেরি গুলো আছে ডেটা ক্লিনিং, প্রি প্রসেসিং এ পাইথনের পান্ডাস, সো ওইটার হচ্ছে আমরা 1 দিন বা 2 দিন ওয়ার্কশপ করতে পারি। সো যেন হচ্ছে খুব বেশি টাইমে হচ্ছে লং গেল না, হ্যাঁ, ওইটা যেন হচ্ছে করতে পারে, অ্যাডপ্ট করতে পারে। সো এইরকম প্ল্যান করতেছি। 3-4 বছরের মধ্যে ইউ উইল বি এ বিজনেসম্যান। যেটা হয় এই ট্র্যাকে যারা থাকে, আপনার মতো যারা কাজ করতেছে, তখন ইউ উইল সাফার এ লট, যে আপনার আশেপাশে আপনার হেল্পিং হ্যান্ড নাই, বা আপনি কাজের জন্য কাউকে খুঁজে পাচ্ছেন না। সো ওই জিনিসটা তো আপনার হেল্প করবে, ফর শিওর হেল্প করবে। আর ভাই, এটা তো গেল, আমরা আসলে এটা তো ডিফারেন্ট একটা টেনজেন্ট হয়ে যাবে, যে আসলে এডটেকের কোর্স কিরকম হওয়া উচিত না উচিত, সবার আলাদা আলাদা অপিনিয়ন আছে। বাট আমি আপনার কাছে জানতে চাই যে আপনার মানে ডেটা, আমরা যখন 2008 and 9 এর কথা বলছি, যখন আমরা 2008 আমরা এইচএসসি দিছি, 2000 দেওয়ার পর যখন আমরা ডিসিশন নিব 9-10 এর কথা, যে আমরা কিসে ভর্তি হব, এখন সিএসসি পরে কি হবে,
তখন আসলে মানে একটা জিনিস কমন চিন্তা করতাম যে ডেটা সায়েন্সের অনেক অনেক ওয়ার্ড শুনতাম, তার মধ্যে একটা ওয়ার্ড কমন ছিল, ডেটা ইজ এ নিউ ফুয়েল, এটা নেক্সট ওয়ার্ল্ড রান করবে। আপনি অলরেডি একটা জায়গায় টাচ করছেন যে রিয়েল এস্টেট ইজ এ হিউজ মার্কেট ইন ইউএস অ্যান্ড ইন ইউরোপ অলসো, যেখানে আসলে রিয়েল আমাদের বাসায় আমাদের মানে বাংলাদেশে যেরকম টুলেট দিয়ে বাসায় খুঁজে পাওয়া যায়, আউটসাইড ওয়ার্ল্ডে কিন্তু টুলেট মানে দিয়ে এরকম রাস্তার সামনে টুলেট ঝুলায় বাসা পাওয়াটা ডিফিকাল্ট। সেখানে প্রসেস গুলো মোর গভর্নমেন্ট সেন্ট্রিক, মোর প্রসেস ওরিয়েন্টেড। এখানে আপনার $500 একটা বিলে কম বেশে মাসে বছর শেষে গিয়ে অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যায়। তো এই জায়গাটা মানে আপনি বলছেন একটা রিয়েল এস্টেট ইজ এ ফিল্ড, যদি কোনো ওয়েব স্ক্র্যাপার বা ডেটা ইঞ্জিনিয়ার যারা বলি বা ডেটা ড্রিভেন কোনো স্কিল ডেভেলপমেন্টে যায়, স্পেসিফিকলি ওয়েব স্ক্র্যাপিং দিয়ে স্মার্ট ডিসিশন মেকিং, তার জন্য রিয়েল এস্টেট একটা সাইট, কিন্তু ওই মার্কেটটা মোর ইভলভ অন দ্য ইউএস অ্যান্ড ইউরোপ। এখন মানে সেকেন্ড বিগেস্ট কোন ইন্ডাস্ট্রি আছে ই কমার্স আর রিয়েল এস্টেটের বাইরে? সেকেন্ড বিগেস্ট আর কি ইন্ডাস্ট্রি আছে যেগুলোতে আসলে স্ক্র্যাপ করে আপনার এইরকম কোনো অটোমেটেড ইন্টেলিজেন্ট ডিসিশন মেকিং সিস্টেম বানানো যায়, এবং সেটা স্যাস আকারে কোনো প্রোডাক্ট আপনি দেখছেন কিনা বা ওই ধরনের কোনো পসিবিলিটিস আছে কিনা যেটা নিয়ে আসলে মানে লার্নাররা বলি বা বিজনেসম্যান বাংলাদেশের কমিউনিটি বলি কাজ করতে পারে, যেটা স্কোপ আছে? আপনার কাছে এরকম কি মনে হয় মানে আশেপাশে? আচ্ছা, সো আমরা যদি মানে ইউরোপের এই জিনিসগুলোতে করি, সো বেসিক্যালি হচ্ছে রিয়েল এস্টেট নাম্বার 1 এ আসবে। কারণ একটা জিনিস চিন্তা করতে হবে ভাই, যে আমি একটা ওয়েব স্ক্র্যাপিং রিলেটেড হচ্ছে আমি কাজ করতেছি বা একটা ইন্ডাস্ট্রিকে হচ্ছে সার্ভ করতেছি। সো এইখানে কিন্তু হচ্ছে আমি আরো ডিফারেন্ট অ্যাঙ্গেলে আরো বিভিন্ন ডিফারেন্ট এই জিনিসগুলাতে হচ্ছে আমি এপ্লাই করতে পারবো। বাট আল্টিমেটলি হচ্ছে আমি যেটা মনে করি যে জিনিসটা হচ্ছে আ করা দরকার, মানে রিসার্চ করা দরকার, সেটা হইতেছে যে নরমালি হচ্ছে আমি একটা পুরা ওয়েবসাইটের মনে করেন যে ডেটাগুলো আছে, আমি স্ক্র্যাপ করে দিতাম। Upwork দেখা যাইতেছে হচ্ছে আমি মেক্সিমাম পাইলে $150 বা $200 এরকম এভারেজ। আবার দেখা যাইতেছে কয়দিনের এফোর্ট? এটা জাস্ট হচ্ছে আমাকে আ ওয়েবসাইটের যে স্ট্রাকচার সেই জিনিসটা বুঝতে হবে। দেন হচ্ছে আমার যদি এই ডেটাগুলো যদি হচ্ছে আমার মানে HTML এ যদি ইন্টিগ্রেট করা থাকে, তাহলে হচ্ছে আমার রেগুলার এক্সপ্রেশন টাইপের যে আমরা কোয়েরিজ গুলা লিখি, সো HTML এর জন্যে হচ্ছে আমার ওই ডেটাগুলো এক্সট্রাক্ট করার জন্য XPath রিলেটেড হচ্ছে আমাদের কোয়েরি গুলো হচ্ছে লিখা লাগতে পারে। সো ওই XPath গুলো হচ্ছে বের করার জন্য হচ্ছে আমার মানে যত টাইম লাগে এবং বিভিন্ন হচ্ছে লজিক দেখা যাইতেছে আমার কোনো একটা প্রোডাক্টে যে আমার এত % ডিসকাউন্ট দেওয়া আছে এবং আপডেটেড প্রাইস দেওয়া আছে। কিন্তু সব প্রোডাক্টে তো হচ্ছে আমার ওইগুলো তো থাকবে না। সো ওই জিনিসটাও কিন্তু হচ্ছে আমাকে কোডিং নলেজ দিয়ে হচ্ছে জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে। ট্রাই অ্যাক্সেপ্ট বা আরো যে অ্যাপ্রোচ আছে সেই জিনিসগুলো দিয়ে। সো এই ক্ষেত্রে মনে করেন যে হচ্ছে আমার যে অ্যাপ্রোচ, যে আমি কেন রিয়েল এস্টেট চুজ করলাম, আ তাহলে হচ্ছে আপনি আরো বেটার একটা আইডিয়া পাবেন। সো দেখা যাইতেছে আমি যখন একটা মানে Upwork বা হচ্ছে Upwork এ তাও একটা ডিসেন্ট অ্যামাউন্ট আছে। বাট Fiverr এ মনে করেন যে আরো মাছের বাজারের অবস্থা, মানে এত স্যাচুরেটেড আর এত কম্পিটিটর। সো দেখা যাইতেছে হচ্ছে আমি একটা পুরো ওয়েবসাইটের ডেটা হচ্ছে আমি স্ক্র্যাপ করতেছি। ওইখানে হচ্ছে আমি $150 থেকে হচ্ছে $200 পাইতেছি। সো এখানে হচ্ছে যারা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে যারা কাজ করে, তারা হয়তো হচ্ছে আমরা যে রিয়েল এস্টেটের পার্সপেক্টিভ এ যদি বলি যে রিয়েল এস্টেট এজেন্ট। সো তারা মেইনলি হচ্ছে কি করে, বিভিন্ন লিস্টিং গুলা কালেক্ট করে এবং তাদের যদি ওই লিস্টিং গুলা যদি সেল হয়, তাহলে হচ্ছে তারা একটা অ্যামাউন্ট অফ মানি তারা হচ্ছে পার্সেন্টেজ হিসেবে বা কমিশন হিসেবে হচ্ছে পায়। সো ওই অ্যামাউন্ট মানিটা কিন্তু আ মানে খুবই কম। সো তাদের অবভিয়াসলি তারা যখন হচ্ছে একটা সার্ভিস নিবে, তাদের মনে করেন যে খুব বেশি অ্যামাউন্ট অফ মানি কিন্তু স্পেন্ড করার মতো এবিলিটিও হচ্ছে থাকবে না। তারা সবসময় চিপ রেট বা এই জিনিসগুলো হচ্ছে খুঁজবে। সো বাট হচ্ছে আমি যখন হচ্ছে আমি কাজ করতেছি, তো আমার এফোর্ট তো হচ্ছে সেম লাগতেছে। সো আমি কেন হচ্ছে চিপ রেটে দিব? সো এখানেও মনে করেন যে হচ্ছে একটা বাজে অবস্থা। ইভেন হচ্ছে আমি গতকালকেও হচ্ছে এক ভাইয়ের সাথে দেখা করলাম। জাস্ট হচ্ছে আমি এখন পর্যন্ত মনে করেন যে হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আমি স্টেবল হইতে পারি নাই, বা এই জিনিসটাতে মানে মানুষের তো হচ্ছে আমি দেখতেছি যে তারা ড্রপ শিপিং বা এইগুলা কোটি টাকা কামাইতেছে বা করতেছে। বাট আমি এই স্কিল নিয়েও হচ্ছে আমাকে মানুষের কাছে রিচ আউট করতে হইতেছে, বা হচ্ছে আমি ফ্রিল্যান্সিং এ কি করব বা এই গাইডলাইনস নিতে হইতেছে। তো ওই ভাই হচ্ছে বলল যে, "ভাই আমি তো 2016 তেই হচ্ছে আমি মার্কেট প্লেস কুইট করছি।" তার মানে হচ্ছে তারা কতদিন আগে থেকে যখন হচ্ছে তারা বুঝতে পারছে যে মার্কেট প্লেস ঐরকম আর নাই,
মানে 2016 সালেই হচ্ছে তারা কুইট করছে। তাহলে হচ্ছে আমরা কত লেটে হচ্ছে আমরা এই জিনিসটা রিয়ালাইজেশন করতে পারতেছি যে শুধুমাত্র হচ্ছে মার্কেট প্লেসের উপরে ডিপেন্ড করলে হচ্ছে আমাদের হবে না। সো কারেক্ট। সো এই জিনিসটা হচ্ছে আমি কালকে এক ভাইয়ের সাথে দেখা করে হচ্ছে জিনিসগুলো করলাম। তো আচ্ছা, আচ্ছা। এইটা হচ্ছে আমি যে জিনিসটা করছি যে আমার প্রপার একটা রিসার্চ দরকার। যে হচ্ছে আমার সার্ভিসটা আমি প্রোভাইড করব, ওই সার্ভিসটা হচ্ছে তার খুব দরকার এবং তার একটা গুড অ্যামাউন্ট অফ মানি থাকবে যেটা হচ্ছে ইনভেস্ট করতে পারে বা এই সার্ভিসটা নেওয়ার জন্য। সো এক্ষেত্রে হচ্ছে আমরা যদি প্রপার একটা ক্লায়েন্ট যদি বের করতে পারি এবং ক্লায়েন্ট সম্পর্কে যদি হচ্ছে আমরা রিসার্চ করতে পারি, সো ওই জায়গায় হিট করলে আমরা নরমালি যে $150-200 হচ্ছে আমি করতেছি, প্রজেক্ট নিতেছি, ওইটার হচ্ছে আমি 10x বেশি হচ্ছে আমি ক্লায়েন্ট আউটরিচের মাধ্যমে হচ্ছে আমরা ইনকাম জেনারেট করতে পারি। সো আর বাংলাদেশের অবস্থা তো আরো খারাপ ভাই। আমি রিসেন্টলি একটা মানে বাইক রিলেটেড ওয়েব স্ক্র্যাপিং করছি। আমি ১,৫০০-২,০০০ এ কাজটা করে দিতে হইছে আমাকে। এইরকম একটা অবস্থা। মানে পুরো ওয়েবসাইটের যতগুলা ডেটা আছে এইরকম। আচ্ছা, সো এইখানে মানে সরি ভাই আপনাকে একটু ইন্টারাপ্ট করলাম। হুম, মানে এটা তো একটা অ্যানালাইসিস আছে যে হাউজিং রিলেটেড কিন্তু বাংলাদেশ থেকে ব্যবসা করে অনেকেই, মানে ইউএস এর ইউরোপের হাউজিং এটা অনেকেই বিজনেস করে। অ্যাকচুয়ালি আমার হাউজিং নিয়ে একটা বড় ইনভেস্টমেন্ট ছিল যেটা ফেইল হয়েছে। লাস্ট ইয়ার আই হ্যাড টু ক্লোজ দ্য হোল প্রোডাক্ট। মানে ডিফারেন্ট স্টোরি, আরেকদিন কখনো হয়তো বা স্টার্ট আপ হুম, নিয়ে কথা বলতে হলে আমরা বলবো। বাট আমি অনেক পরে এসে আপনার এই ওয়েব ওয়ার্ল্ডটা কিভাবে চলে, এটার বিজনেস অ্যাসপেক্টটা কি, এই জিনিসটা আমি অনেক পরে এসে বুঝতে পারছি। বাট নাও দ্যাট আই নো অ্যাবাউট এসইও, আমরা আবার উইল কাম ব্যাক যে হুম, হুম, হাউ টু ডু দ্য ক্লায়েন্ট হান্টিং এন্ড এভরিথিং। বাট মোস্ট ইম্পর্টেন্টলি ওয়েন আই কেম টু নো উইথ দ্য এসইও থিং, এন্ড এসইও দিয়ে আপনি কেমনে কাজ করতে পারবেন, পাইথন কেমনে কাজ করতে পারবেন, এইগুলো জিনিস যখন আমি আস্তে আস্তে জানতে শিখি, তখন দেখি আসলে এই যে কমিউনিটি বিল্ডিং এর কথা বলি, আমি কিন্তু আপনার 2012 তারও আগে থেকে কন্টেন্ট লিখি। হ্যাঁ, আমার কন্টেন্টের কোনো রিচ ছিল না, মানে আমি শুধু লিখতাম। আমার ইউটিউব ফেসবুক ছিল, আমার সবই ছিল, আমার এর আগেও 10-12টা ইউটিউব চ্যানেল ছিল, র্যান্ডমলি আমি ভিডিও করতাম। বাট এই গেল বছর থেকে আমি ইউটিউবে একটু সিরিয়াস, আমি ইউটিউবটাকে লার্নিং হিসাবে নিছি যে আসলেও কিভাবে মানুষজনের কাছে যাওয়া যায়। এটা আমার একটা মানে চ্যালেঞ্জ ছিল আর কি, কারণ আমার অনেকগুলো সাকসেসফুল ফেইল প্রোডাক্ট আছে, স্টার্টআপ জার্নি আছে। তো হোয়াট আই কেম টু লার্ন দ্যাট ইফ আই ডোন্ট নো পিপল দেন আই উইল নেভার বি এবল টু মেক সাম প্রোডাক্ট দ্যাট রিয়েলি পিপল ইউজ। সো তখন আমি বুঝতে পারছি। সো তখন হিউম্যান সাইকোলজি নিয়ে কথা বলার জন্য আমি ইউটিউব জিনিসপাতি, স্টোরি টেলিং, স্ক্রিপ্টিং, তারপরে মার্কেট রিসার্চ অ্যানালাইসিস বা প্রোডাক্ট মার্কেট ফিট কি জিনিস, লোকদের আসলেও দরকার আছে কিনা, লোকজন সার্চ করে কিনা এই প্রোডাক্টটা, ওইগুলো বুঝতে পারা, এই জিনিসগুলো শিখছি। তো এই জিনিসগুলো যখন আমি শিখছি, তো আমার কাছে মনে হয়েছে, আমার কাছে এখনো মনে হয় বাংলাদেশের মোস্ট অফ দা, দেখেন আমাদের কাছে 100 জন সিএসসি স্টুডেন্ট থাকলে 99% না, আমার মনে হয় 100 জনে 5-7 জন বা 10 জন কাজ করে কম্পিউটার রিলেটেড বা প্রোগ্রামিং রিলেটেড, বাকি সব কিন্তু এগুলো ঝরে যায়। বাট কথা হচ্ছে যে আসলে টেকনিক্যাল ওয়ার্ল্ডের ব্যবসাটা কিরকম, যদি তাকে এইটা অন্তত বোঝানো হইতো ব্যবসাটা কি জিনিস। একজন ছেলে খুব ভালো কথা বলতে পারে, কোডকে নিয়ে এনে গেল, $10 দিয়ে একটা প্রোডাক্ট, $50 দিয়ে একটা প্রোডাক্ট কিনলো, সে ডিজিটাল মার্কেটিং করলো, সে শুধু একটা সার্ভারে গিয়ে প্রোডাক্টটা ইনস্টল করে দিবে। $50 প্রোডাক্ট সে $100 10,000 টাকায় বেচতে পারবে। এখন একটা যদি হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম আমি কাউকে যদি আমি 20,000 টাকা অফার করি, তার তো না নিয়ে কোনো বুদ্ধি নেই। যে ছেলেটা ওই ব্যবসাটা করতে পারতো, ওর যদি ডিজিটাল মার্কেটিং কেমনে কাজ করে এটা নিয়ে কাজ হইতো। স্পিকিং অ্যাবাউট দ্য এসইও, যেটা আপনি বাইকারদের কাছে করছেন, এটা কিন্তু একটা কুল বিজনেস মডেল। আমি যেটা জানি, হয়তো সেই লোকটা কি করবে, স্ক্র্যাপ করে একটা ওয়েবসাইট বানাবে, ওইখানে সে এসইও ডাম্প করবে, ডেটাগুলা করবে। বাইক প্রাইস, সাথে সাথে ট্রাফিক গুলো এখানে যাবে, এন্ড ওয়েন ইউ হ্যাভ দ্য ট্রাফিক দেয়ার আর মাল্টিপল ওয়েজ টু মেক মানি। আপনি সেখানে অ্যাডসেন্স লাগাবেন, আপনি সেখানে বাংলাদেশের কোনো বাইকের শোরুমের অ্যাড দিবেন, পেইড অ্যাড দিবেন, অথবা আপনি যে কোনো কিছু করতে পারেন ওয়েন ইউ হ্যাভ দ্য ট্রাফিক। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয়, আমার কাছে যদি পাওয়ার থাকতো, প্রথমে আমি ব্যবসাটা বুঝাইতাম, টাকার ফ্লো কোন দিকে এটা বুঝাইতাম। আমাদের এখানে প্রিভিলেজড মানুষ কারা, যদি আপনার ভাই ডক্টর থাকে আপনি মেডিকেলে ভালো করতে পারবেন, যদি চাচা বা বাপের আশেপাশে কেউ থাকে। বাট কম্পিউটার সায়েন্স তো রিলেটিভলি নিউ। এইখানে যেটা হচ্ছে, না আছে আমাদের আশেপাশে রিলেটিভরা যারা এগুলো জানে, না আছে আমাদের এডুকেশন সিস্টেমে এগুলো ইনকর্পোরেট করা। আর যে লোকগুলো সাকসেসফুল, যে লোকগুলোর সাকসেসফুল বিজনেস ব্র্যান্ড মেক করছে, টাকা পয়সা ইনকাম করছে, এদের একাডেমির সাথে কোনো রিলেশন নেই, কারণ একাডেমি এদের টানে। যারা সাকসেসফুল বিজনেসম্যান, এরা দেখা গেল যে আমি দেখি ফেসবুকের মার্ক জাকারবার্গ খুব ভালো ভালো ইউনিভার্সিটি থেকে ক্লাস নিচ্ছে, তাই না? আমরা স্টিভ জবস কেও দেখছি ও একাডেমিতে ব্যাক করে ক্লাস নিচ্ছে।
এই কালচারটা আমাদের নাই। কেন নাই, কেন ডেভেলপ হচ্ছে না জানি না। বাংলাদেশে যেমন ভালো ভালো আপনার ইন্টারন্যাশনাল প্রোডাক্ট আছে যেগুলো বাংলাদেশের হোম গ্রোন, ওদের ব্লু প্রিন্টটা যদি আপনার সাথে আমার সাথে একটু শেয়ার করতো, আই নো দ্যাট আমার হয়তো 10টা ফেইল্ড অ্যাটেম্প্ট হইতো না, আমার আরো কম ফেইল্ড অ্যাটেম্প্টের মধ্যে আমি পার হয়ে যেতাম, বাট আই হ্যাড টু টেক দ্যাট হার্ড পাথ। সো ওইটাই আমি বলতেছিলাম। বাট স্পিকিং অ্যাবাউট এসইও অ্যান্ড পাইথন, এই জিনিসটা নিয়ে আমি এখনো সুপার হোপফুল অ্যান্ড এক্সাইটেড যে আসলে কেন দুইটা কারণ আছে। কারণ এসিও কিন্তু একটু চেঞ্জ হবে মডার্ন জিপিটি ওয়ার্ল্ডের কারণে, আমার কাছে মনে হচ্ছে এসিও একটু চেঞ্জ হবে। এলএলএম এর জন্য এসিও ট্রেন করার একটা বিষয় অলরেডি চলে আসছে, আই নো দ্যাট সাইড। বাট পাইথন আর এসিও এই দুইটা জিনিস দিয়ে আসলে কি কি করা যেতে পারে আপনার কাছে কি মনে হয়? মানে এই দুইটার আপনার মাথা যত দূর এক্সটেন্ড করা যায়, হোয়াট ইউ সি যে someone want to make money using just Python and SEO, 2-3-4-5টা কুল প্রোডাক্ট আইডিয়া যেগুলো লার্নাররা প্র্যাকটিস করতে পারবে, এই ধরনের কি কি প্রজেক্ট হইতে পারে? আচ্ছা, এটা হচ্ছে আমি এসইও বা এই রিলেটেড হচ্ছে আমার কোনো নাই, আইডিয়া নাই। বাট হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টে এরকম অনেকেই আছে যেগুলো হচ্ছে সিনিয়র লেভেলের হচ্ছে এসইও রিলেটেড কাজ করে, এবং তারা কিন্তু হচ্ছে আমি রিসেন্টলি দেখতেছি তারা জিনিসগুলো সবকিছু অটোমেশন করার জন্য পাইথন শিখছে এবং পাইথন মনে করেন যে জিনিসটাকে ইউটিলাইজ করছে। সো এই ক্ষেত্রে মনে করেন যে হচ্ছে আমি যতটুকু জানি যে এখানে হচ্ছে আমরা এই যে গুগল যে সার্চের যে র্যাঙ্কিং গুলা এগুলো হচ্ছে স্ক্র্যাপ করা পসিবল। ইভেন হচ্ছে আমরা যে কিওয়ার্ড গুলা হচ্ছে আমরা স্ক্র্যাপ করে দেন হচ্ছে আমরা একটা এমএল মডেলের মধ্যে জিনিসগুলো হচ্ছে আমরা একটা ক্লাসিফিকেশন বা এই টাইপের জিনিসে হচ্ছে আমরা নিয়ে আসতে পারি। ঠিক আছে? এই জিনিসগুলাই কিন্তু হচ্ছে তারা কিন্তু করতেছে এবং তারা অলরেডি সাকসেসফুল এজ এ এসইও, এবং তারা তাদের স্কিলটাকে হচ্ছে অটোমেশন করার জন্য পাইথনের সাথে হচ্ছে এক্সটেন্ড করছে। ওইখানে ব্রিজ আছে। স্পিকিং অ্যাবাউট আপনার যে হাউজিং যে সেক্টরটা আছে, আপনি যদি হাউজিং সেক্টর ইউএসএ কোনো বিজনেস করতে চান, what are the types of company you can form? কারণ আমার কাছে মনে হয় আপনি সারা জীবন চাকরি বাকরি করতে যাবেন না। এখন আপনি কি বুঝতেছেন যে অ্যাজ এ সলো ইন্ডি টাইপের ডেভেলপার হিসেবে আপনি নিজে কি কোনো ডেটা সেন্ট্রিক কোম্পানি দিতে পারেন যেটা ইউএস মার্কেটে আপনার স্যাস মডেলে কি প্রোডাক্ট কিনবে, অথবা অফ দ্য শেলফের কোনো সফটওয়্যার প্রোডাক্ট আপনি ধরেন একটা স্ক্র্যাপার বানাইছেন, পাইথন দিয়ে একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাইছেন, ইউজার ক্যান ডাম্প দেয়ার রিকোয়ারমেন্ট, মাঝখানে একটা এলএলএম লেয়ার থাকবে, দ্যাট এলএলএম লেয়ার উইল প্রিপেয়ার দ্য স্ক্র্যাপিং সিস্টেম এন্ড ওইখানে ডাইনামিক ডেটা জেনারেশন হবে। এই ধরনের টুল কি আসলে মানে এই ধরনের টুল বানালে দেন এগেইন ওই চ্যালেঞ্জ হচ্ছে যে হাউ ডু গেট দ্য কাস্টমার, আপনার কাস্টমার হান্টিং প্রসেস ওইটা নেক্সট লেয়ারে থাকবে। বাট এই ধরনের প্রোডাক্ট কি আসলে মানে করে মানুষজন ইউজ করে, চাহিদা আছে? হ্যাঁ, ইউজ করে এবং এই রিলেটেড প্রোডাক্ট অনেক আছে। ইউএসএ মার্কেটে অলরেডি অনেক আছে যেগুলা হচ্ছে এআই রিলেটেড এবং স্পেসিফিক যে ওয়েবসাইটগুলো আছে ওই রিলেটেড জাস্ট হচ্ছে তারা করবে এবং তারা ব্যাক এন্ডে দেখা যাইতেছে বিভিন্ন প্রক্সি এবং এআই এই জিনিসগুলো হচ্ছে তারা কিন্তু ইউজ করে। বাট আল্টিমেটলি মনে করেন যে সবাই তো আর হচ্ছে ঐরকম সাবস্ক্রিপশন বা তাদেরও হচ্ছে একটা কিছু লিমিটেশন আছে। সো তারা মনে করেন যে যদি এরকম হয় যে মনে করেন যে হচ্ছে কোনো লিমিটলেস ছাড়াই কারোর কাছে হচ্ছে আসলো এবং মানে যত খুশি ডেটা হচ্ছে নিয়ে নিল এবং তারা তাদের কাছে হচ্ছে একটা পারপাস সার্ভ করলো বা হচ্ছে এমন একটা ড্যাশবোর্ড হচ্ছে ক্রিয়েট করলো যেগুলো হচ্ছে খুব ইজি ভাবে হচ্ছে জিনিসগুলো হচ্ছে মনিটর করতে পারে। এই টাইপের জিনিসগুলো হচ্ছে সবচেয়ে বেশি ডিমান্ড আছে আর কি। আচ্ছা, মানে এখানে আরো একটা কথা আছে, ধরেন একটা এক্সিস্টিং ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটাতে ধরেন এসইও ফ্যাক্টর অনেক পোর। সো এখানে আসলে পাইথন এন্ড স্ক্র্যাপিং অটোমেশন দিয়ে আপনি ওয়েবসাইটটার মানে ওয়েবসাইটের ট্রাফিক অপটিমাইজেশন কিভাবে মানে বাড়ানোর কোনো ওয়ে আছে কি? ধরেন বাড়ানোর ওয়ে বলতে হচ্ছে আমি আমার কম্পিটিটরকে হচ্ছে আমরা অ্যানালাইসিস করতে পারি এবং আমার কম্পিটিটরের যে ওয়েবসাইট সেইগুলোর ডেটাগুলো হচ্ছে আমরা স্ক্র্যাপ করতে পারি বা কি তারা কিওয়ার্ড ইউজ করতেছে এই জিনিসগুলো অ্যানালাইসিস করে দেন হচ্ছে আমরা ওইটার উপরে বেস করে একটা ডিসিশন নিয়ে হচ্ছে আমরা ওই অ্যাপ্রোচ করলে হচ্ছে আমার ওয়েবসাইটে করতে পারি, ইন্টিগ্রেট করতে পারি। আচ্ছা ইজাজ ভাই, আমি আপনাকে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিতে চাচ্ছি। ধরেন আমরা কম্পিটিটর অ্যানালাইজ করার জন্য পাইথনের অটোমেশন করতে পারি। আমি এখানে বুঝতে পারতেছি আমাদের কিন্তু কম্পিটিশন অ্যানালাইজ করার জন্য কিছু টুলস আছে যেগুলো হয়তো ইয়ারলি সাবস্ক্রিপশন কিনতে গেলে, ভালো মানের টুলস কিনতে গেলে ভালো টাকা লাগবে বলতে পার মান্থ 10,000 15,000 কোনো বিষয় না এইসব টুলসের পেছনে খরচ করা। ওইভাবে চিন্তা করলে 1-2 লাখ টাকা লাগবে। বাট দ্য পিপল হু নোজ হাউ টু কোড, সে পাইথন স্ক্রিপ্টিং ইউজ করে কিন্তু কম্পিউটার অ্যানালাইসিসটা করতে পারবে। আমরা যখন কম্পিউটার অ্যানালাইসিস করি, মানে আপনি যখন পাইথন দিয়ে যে কোনো ওয়েবসাইট অটোমেশন করেন, এর আই থিঙ্ক যে দুইটা সাইড থাকে। পুরো ওয়েবসাইটটিকে একবার স্ক্যান করা, আবার কিছু কিছু জায়গায় আমার ডাইনামিক হিট করতে হয়। 500 পেজের জন্য ওদের সার্ভারে 500 বার হিট করতে হচ্ছে। এগুলা কি তারা আইপি, এগুলো তো রেট লিমিটিং করা থাকে। রেট লিমিটিং করা থাকলে কি ধরনের টুল আপনারা ইউজ করেন সো দ্যাট ইট বাইপাস দা
রিকোয়েস্ট ব্রাস্ট, মানে এক টাইমে অনেকগুলো রিকোয়েস্ট আপনি দিচ্ছেন, এই ধরনের কি কোনো টুল আছে? আচ্ছা, বাংলাদেশের ওয়েবসাইট হলে তো এগুলোর কোনো দরকারই নাই। মানে নরমালি হেডার স্ট্যাটাস, ইউজার এজেন্ট এগুলা কোনো কিছু এড করার দরকার নাই। কিন্তু বাইরের দেশে মেইন চ্যালেঞ্জ গুলা আছে। সেখানে হচ্ছে আমার দেখা যাইতেছে আইপি রোটেট করা লাগে বা হচ্ছে ক্যাপচা যদি থাকে তাহলে ওইটা বাইপাস করার জন্য বিভিন্ন যে সাবস্ক্রিপশন বা এইরকম তাদের কাছে একটা থার্ড পার্টির কাছে হচ্ছে জিনিসগুলা করতে হয়। বা মানে আপনাকে ব্লক করবে না, এই ব্লক করবে না এর জন্য আরেকটা থার্ড পার্টি লাইব্রেরি বা টুলস হুম, ইউজ হুম, করতে ব্লক হুম। আনব্লক করার জন্য। হ্যাঁ, বুঝতে বা পারছি। হচ্ছে আমাদের হচ্ছে ওই আইপি গুলা হচ্ছে বারবার একটা সার্টেন টাইম পর হচ্ছে রোটেট করা লাগতে পারে। ভিপিএন ইউজ করলেও সেটা একবার হুম, হুম, একটা হ্যাঁ। বাইপাসিং করবে। সো হুম, এখন ধরেন লেটস সে ফর এক্সাম্পল আমি একটা প্রজেক্টের কথা চিন্তা যদি করি, ধরেন আমরা একটা বাংলাদেশে একটা প্রজেক্ট করতে চাই, যেটা হচ্ছে যে আপনার ধরেন লেটস সে ফর এক্সাম্পল একটা সার্টেন মোবাইলের ক্যাটাগরি, মোবাইল হচ্ছে ধরেন আপনার এক্স ওয়াই জেড, যে স্যামসাং অথবা অ্যাপলের কোনো একটা মোবাইল, ওই ওইটার আপডেটেড প্রাইস ফ্রম অল অফ দ্য ভেন্ডার্স, মানে শুধু সুমাস টেক বা শুধু স্টার টেক না, এরকম টেক যতগুলো আছে, ধরেন আপনার 100টা টেক আছে, এই ধরনের প্রোডাক্ট আছে, এগুলো একাডেমিক প্রোডাক্ট আর কি, এই ধরনের প্রজেক্ট আছে অলরেডি দ্যাট আই নো, যে ধরেন হুম, 100টা ইউজারের 100টা ভেন্ডরের কাছ থেকে ও ডাইনামিক প্রাইস নেবে। সো ডাইনামিক প্রাইস নিয়ে জাস্ট প্রাইসটা আপডেট করে দিবে, মানে জাস্ট প্রাইসটা আপডেট করে দিবে। এই ধরনের সিস্টেম কি বাংলাদেশে আছে? মানে মাল্টিপল প্ল্যাটফর্ম থেকে প্রাইস নিয়ে একটা জায়গায়, মানে সেন্ট্রাল একটা জায়গায় দেখানো। হুম। না, আমার মনে হয় না এরকম আছে। আচ্ছা, মানে মানুষ যখন প্রাইস চেক করে ডেফিনেটলি ওইটা একটা ফ্যাক্টর থাকে যে হুম, হুম, সবচেয়ে কম প্রাইস আমি কোথা থেকে পাবো। হুম, তো হুম। এটা তো একটা বিষয় আছে। আপনি কি কখনো অ্যামাজন এফবিএ এর ওই যে ক্যাটাগরি, মাল্টিপল ক্যাটাগরি মেকিং এগুলো নিয়ে অটোমেশনে কাজ করছিলেন? অ্যামাজন এফবিএ ড্রপ না, শিপিং না আমি ওগুলা রিলেটেড হচ্ছে আমি কাজ করি নাই। আমি মানে স্পেসিফিক একটা নিশ চুজ করছি যে হচ্ছে আমার টার্গেটেড কাস্টমার হচ্ছে এরা। রিয়েল তাদের এস্টেট হচ্ছে স্পেন্ড করার মতো হচ্ছে আর ঠিক আছে? হচ্ছে রিয়েল, হুম, এখন আপাতত রিয়েল এস্টেট। সো রিয়েল এস্টেটে যদি আমি বলি, ধরেন বাংলাদেশে 300 ফিট আছে, তারপরে গুলশান বনানী সাইড আছে, পদ্মা সেতুর দুই পাশের হাইওয়েতে প্রচুর নতুন রিয়েল এস্টেট আছে। আপনার কি মনে হয় যে এইসব রিয়েল এস্টেট নিয়ে কাজ করার কোনো স্কোপ আছে? বা এই ধরনের যদি এখন থেকে যদি কেউ ডেটাগুলো গ্রো করে, যখন ডেটাগুলো স্ট্রাকচার হবে, দেন ইট বিকামস এ ভ্যালুয়েবল ডেটা। যেমন এখন আপনি 300 ফিটে এক ধরনের বাড়ি ভাড়া হয় যেগুলো অনেক বেশি টাকা নেয়। কারণ কি? কারণ হচ্ছে যে প্রজেক্ট সাইট ইঞ্জিনিয়ার যারা আছে, চাইনিজ বা হচ্ছে জাপানিজ যারা আছে, তারা সাইটের কাছাকাছি থাকতে চায়, ওই পূর্বাঞ্চল মেইন সিটির মধ্যে থাকতে চায়, অনেক ভাড়া, তারা কিন্তু এগুলো খুঁজে, তারা এগুলো সার্চ কিন্তু খুঁজে। তো আপনার কাছে কি মনে হয় বাংলাদেশে এইরকম রিয়েল এস্টেট ড্রিভেন বাংলাদেশের মার্কেট কি? বাংলাদেশের মার্কেট আছে না, পটেনশিয়াল আছে না, কি কি আচ্ছা। টাইপের? এটা মনে করেন যে হচ্ছে আ আমরা যে ডিসিশন নিবো এটার জন্য তো হচ্ছে আমার ডেটা থাকা লাগবে। বাট কারেক্ট। আমার ডেটারই কোনো ডিজিটালাইজেশন নাই। ওকে টাকা দিয়া মনে করেন যে ঘুষ-টুস দিয়া ও কিনে নিতেছে। ওর জমির কাগজপত্রই ঠিক নাই। মানে যাচ্ছে তা অবস্থা। বাট ইউএসএ তে যদি হচ্ছে আমরা চিন্তা করি ওর নানার আমলে হচ্ছে কে মালিক ছিল এগুলো হচ্ছে সব ওপেন। আমরা খুব ইজিলি ভাবে হচ্ছে বের করতে পারবো। বাট হুম। এখানে হচ্ছে আমার ওই জিনিসগুলা নাই। আ মানে আপনারা কি হচ্ছে অটোমেশন গুলো কি ডিউ ডিলিজেন্স ও করেন যখন ইউএস কাস্টমারের জন্য করেন? মানে ডিউ ডিলিজেন্স গুলো আপনাদের সাইড থেকে করায়, মানে চেকিং, ক্রস চেকিং, যে জমিটা ভ্যালিড আছে কিনা, কার মালিককে, এগুলো ডেটাতে আনতে হয়। হ্যাঁ, এগুলো যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে হচ্ছে আমরা ওইটা অবভিয়াসলি হচ্ছে করি বা হচ্ছে এইরকমও অনেক ওয়েবসাইট আছে যে এই অকশনে আ মানে মানে ক্যালেন্ডারের মতো ডেট দেওয়া আছে। ওই হুম, অকশনে অমুক বাড়িটা হচ্ছে হইতে পারে। সো এগুলা কিন্তু হচ্ছে নতুন লিস্টিং, আপকামিং যে লিস্টিং এই জিনিসগুলা। সো আমি যদি একবারে ফ্রেশ ডেটা দিতে পারি ক্লায়েন্টকে, হুম, সো ক্লায়েন্টের জন্য মনে করেন যে হচ্ছে বেনিফিট। আর সবচাইতে বড় কথা হইতেছে যে রিয়াল এস্টেটের যে হচ্ছে আমরা শুধুমাত্র যে হচ্ছে আমরা রিয়েল এস্টেটের উপরেই যে ডিপেন্ডেন্ট জিনিসটাও মনে করেন যে এরকম না। এখানেও কিন্তু অনেক আ ইন্ডাস্ট্রি এই রিয়েল এস্টেটের উপরে ডিপেন্ডেন্ট। যেমন হচ্ছে আমরা রিয়েল এস্টেট ফটোগ্রাফি সার্ভিস আমরা যদি বলি, তো তাদের কাজ কি বিভিন্ন হচ্ছে ফ্লোর প্ল্যান, তারপরে হচ্ছে আর্কিটেকচারাল 3D ম্যাপিং, তারপরে হচ্ছে এই প্রোডাক্টের যে মানে মানে ফটোগ্রাফি রিলেটেড যে ইগুলা করে। সো তাদেরও কিন্তু এরকম অনেক বিজনেস আছে। তাদেরও কিন্তু হচ্ছে ডেটার প্রয়োজন হয় তাদের রাইট কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য। সো এখানে হচ্ছে আমরা যদি তাদেরকে এইরকম ডিটেইলস দিতে পারি যে এই রিয়াল এস্টেট এজেন্ট আছে, তাদের হাতে এতগুলা লিস্টিং আছে। সো ও যদি তার কনট্যাক্ট থেকে যদি কনট্যাক্ট করে সো তাদের আ এই পসিবিলিটিস গুলা হচ্ছে বাড়বে। ইভেন হচ্ছে আমরা এই লে অফ এর হচ্ছে আমরা একটা দেখছিলাম। মানে এটা একটা পডকাস্টে হচ্ছে আমি দেখছি। সো তারা যেভাবে চিন্তা করে যে আ মানে লে অফ এর মধ্যে আ
মানে যখন হচ্ছে লে অফ হয়েছে তারা মনে করেন যে অনেক দূর থেকে হচ্ছে আসা অফিস করতো। সো যেহেতু হচ্ছে লে অফ হয়ে গেছে, তো ওই তারা কি করছে যে তাদের মনে করেন যে পসিবল বা হচ্ছে যেখানে মনে করেন যে হচ্ছে কম প্রাইসের মধ্যে হচ্ছে পাবে, তারাই তো হচ্ছে যারা লে অফ হয়েছে ওই দিকে যাবে। সো তারা কি করছে LinkedIn এর মাধ্যমে মানে স্পেসিফিক হেডকোয়ার্টার মনে করেন যে স্পেসিফিক রিজিয়নের মধ্যে যে হেডকোয়ার্টার গুলো আছে তাদের ডেটাগুলো নিয়েছে এবং কোন এমপ্লয়ি গুলো আছে তাদের ডেটাগুলো নিয়েছে এবং তাদেরকে এইভাবে হচ্ছে রিচ আউট করে তাদের সেলিং কিন্তু করছে। সো আমরা মানে এখন হচ্ছে আমরা ডিজিটালাইজেশনে হচ্ছে আসতে পারি নাই রিয়েল এস্টেটে, বাট তারা মনে করেন যে এইগুলো অ্যানালাইসিস করে তাদের বিজনেস চালাইতেছে। কারেক্ট। সো আপনার 2-3টা প্ল্যাটফর্মের নাম বলি, এগুলোকে আপনি স্ক্র্যাপিং করছেন কেন? লিঙ্কডইনে কখনো আপনি স্ক্র্যাপিং ট্রাই করেছেন? লিঙ্কডইন এর হচ্ছে আমি একটা কন্ট্রাকচুয়াল বেসড হচ্ছে আমি কাজ পাইছিলাম। সো ওইটার কোম্পানি হইতেছে হচ্ছে সিঙ্গাপুরে। সো তখন হচ্ছে আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম এবং তখনও কিন্তু এই জিনিসগুলো হচ্ছে আমি শিখতেছিলাম। সো টিকটক প্ল্যাটফর্মে আপনি কখনো স্ক্র্যাপিং করেছেন? টিকটক ডেটা নিয়ে, টিকটকের যে আপনার ফোন সাইজে যে ডেটা থাকে হ্যাঁ ওগুলো হচ্ছে করা যাবে এই সেলেনিয়ামের এই জিনিসগুলো, টিকটক, ইনস্টাগ্রাম, এই জিনিসগুলো। বাট ওইখানে একটু কেয়ারফুল থাকতে হবে ইনফরমেশনগুলো, ইউজার এজেন্ট, এই জিনিসগুলো নাহলে হচ্ছে তারা কিন্তু এটা বুঝতে পারলে কিন্তু আইপি ব্লক করে দেয়। আচ্ছা, তো আমি মানে আমার কাছে যেটা মনে হয় যে ডেটা আসলে কালেকশন, ডেটা ইঞ্জিনিয়ারিং এর যে কথাটা বলছেন, ডেটা কালেকশনের আমার কাছে মানে বাংলাদেশে এটার ফিল্ড আছে অলরেডি। অনেক কোম্পানি তারা ডেটা কিনে বাংলাদেশ প্রোভাইডারকে ইউজ করে না, তারা ডিফারেন্ট আউটসাইড প্রোভাইডারের কাছে ডেটা কিনে। লেটস সে ফর এক্সাম্পল, যখন একটা লাক্স সাবান বানাবে, কত পিস লাক্স সাবানের নিড আছে, এই টাইপের তারা কিন্তু মার্কেট অ্যানালাইসিস করে বা আমার মনে হয় যে এশিয়াটিক বা এই ধরনের কোম্পানিগুলো করে, মার্কেট সার্ভে অ্যানালাইসিস করে। ইভেন এই ধরনের এমএনসি গুলোর একটা চাহিদা থাকে যে এই প্রোডাক্ট কস্টের 0.3% অথবা 0.5% টাকা, আমি যতদূর জানি আমার ভাষা নলেজে, এই সার্টেন পার্ট অফ টাকা তাদেরকে এই সার্ভে ডেটা অ্যানালিসিসে খরচ করতে হবে। আফটার দ্যাট দে ক্যান টেক দ্য ডিসিশন যে কত ইউনিট প্রোডাকশন আমার যাবে, কত ইউনিট আমার প্রোডাকশন হবে। তো এই ধরনের ডেটা আমার আই থিঙ্ক বাংলাদেশেও চাহিদা আছে, বাট মার্কেটগুলো এখনো স্ক্যাটার্ড, আনঅর্গানাইজড অবস্থায় আছে। যেমন বনানীতে বাড়ি খুঁজে এই ধরনের এখন অ্যাক্টিভ আপনি 1000 লোক পাবেন। বনানীতে যারা বাড়ি বেচতে চায় বা রেন্ট দিতে চায় এরকম 1000 লোক পাবেন। আমি জানি বি প্রপার্টি কাজ করতেছে, বাট কোন সিস্টেমে আপনার লোকালাইজেশন নাই, কোন সিস্টেমে একটা অথরিটি, হায়ার অথরিটি বিল্ড করতে পারে নাই। সো রিয়েল এস্টেট নিয়ে বাংলাদেশে ওইখানে আমার কিছুদিন আমি একটা R&D করেছিলাম। সো একটা প্রবলেম আমি আইডেন্টিফাই করেছিলাম, ইফ এনিওয়ান ওয়ান্ট টু সলভ হি ক্যান অ্যাকচুয়ালি সলভ দ্যাট। সো সেটা হলো যে আমরা যখন টুলেট দেই ব্যাচেলর বাসা থেকে, ব্যাচেলর বাসার নিচে কিন্তু আপনার টুলেট দিতে দেয় না, বাড়িওয়ালা হ্যাভ দ্য রাইট টু হ্যাং আপ দ্য টুলেট, যেটা হচ্ছে কিন্তু আপনি নিয়ে সেখানে ম্যাচ ফর্ম করে আপনাকে টুলেটের পোস্টার দিতে হবে গলির মাথায় মাথায়, আপনাকে মানে সাবলেটের জন্য যে পোস্টারিং গুলো করতে হবে, এবং পোস্টারিং গুলোর খরচ কিন্তু অনেক। পোস্টারিং গুলোতে আপনি করতে গেলে 150 থেকে 200 টাকা খরচ এবং ম্যানুয়াল লেবার প্লাস বৃষ্টি হলে আবার করতে হবে, এবং আপনার এটা গ্যারান্টি নাই যে 5 দিনের মধ্যে বাসা না ভাড়া হলে 5 দিন পরে আবার করতে হয়, কারণ ওইগুলোর উপর নতুন পোস্টারিং আবার হয়। তার মানে একটা বাসা, একটা সিট রেন্ট করতে তার 400-500 টাকা খরচ আছে। ইফ ইউ টেক দ্যাট রেসপন্সিবিলিটিস অফ রেন্টিং দ্যাট সিঙ্গেল সিট উইদিন 200 টাকা কস্ট এন্ড গ্যারান্টি যে এটা 2 দিনের মধ্যে তোমার রেন্ট হবে, এন্ড ইফ ইউ অনবোর্ড দ্য এন্ড ক্লায়েন্ট যে তুমি 2 দিনের মধ্যে তোমার সবচেয়ে পছন্দের বেস্ট রুমটা তুমি পাবা, এই গ্যারান্টি দিলে ইটস ভেরি সিমিলার লাইক দ্য বিক্রয়.com বিজনেস মডেল, বাট ডেটা ড্রিভেন, লোকাল, সুপার লোকালাইজেশন থাকতে হবে। আমি মিরপুরের XYZ গলিতে যাওয়ার আগেই ডিসিশন নিব যে আই হ্যাভ 4 রুমস দ্যাট আই লাইক। সো ওই যে জায়গাটা কেউ করতে পারে, এবং আমরা এখানে যেটা করেছিলাম, আমরা আসলে পুরো একটা গলিতে একটা ক্যামেরা দিয়ে 4-5টা ছবি তুলে ওইখান থেকে আমরা ইমেজ থেকে ডেটা স্ক্র্যাপ করে পুরো অ্যাড বোর্ড মেক করেছিলাম। এটা একটা পিওসি টাইপের প্রোডাক্ট ছিল। তারপর প্রথমটা হইলো বাংলাদেশে ফ্র্যাকশনাল পেমেন্ট করার টেন্ডেন্সি নাই, যে আপনি 200 টাকা দিয়ে একটা আপনি 200 টাকা দিয়ে, 200 টাকাও না, আমাদের ধরেন 20-30 টাকা পে করে আপনি একটা সার্ভিস কিনবেন। কারণ এগেইন মানে দুইটা টাইপের ইউজার, বাড়ির মালিক আর যারা ভাড়া, যারা স্টুডেন্ট থাকে। সো ওইটা করা হয়নি, মানে একমাত্র কারণ ছিল তখন আর্লি ফান্ডিং এ একটা প্রবলেম ছিল। আর একটা প্রবলেম হলো এটা প্রচুর AIML ইনভলভ, ডেটা স্ক্র্যাপিং ইনভলভ, হিউজ আপনার ম্যানুয়াল লেবার ইনভলভ, এবং এটা থেকে মানি আসবে কিনা ওইটার বিজনেস মডেল প্রপারলি টেস্টেড ছিল না। সো দ্যাট ফর দ্যাট রিজন অনেকেই এটা মানে আর ইনভেস্ট করতে চায়নি। আমার ওই কাজটা এখনো আছে, এখনো পেন্ডিং স্টেটে আছে।
ইভেন ওইখানে আরো একটা ইউজ কেস ছিল যেটা আরো ইন্টারেস্টিং। অ্যাড বানানোর সময় আরেকটা স্পেসিফিক প্রবলেম হয়। অ্যাড বানানোর সময় যে প্রবলেমটা হয়, আপনার একটা টেমপ্লেটিং এর দরকার হয়। টুলেট 2 জন মানুষ 4 জন মানুষ। তো আমি একটা টেমপ্লেট ইঞ্জিন বানিয়ে ফেলছিলাম। টেমপ্লেট ইঞ্জিনটা মানে আপনি শূন্যস্থান পূরণের মতো সব ফর্মগুলো দিবেন, ও এন্টার একটা বাটনে টেমপ্লেট জেনারেট করে দিই। 10-12টা টেমপ্লেট জেনারেট করবে সাবলেটের জন্য, বা এগুলোর জন্য। আপনার ধূমপায়ী হওয়া যাবে না বা ধূমপায়ী হওয়া লাগবে, এগুলো অনেকগুলো থেকে আপনি একটা চুজ করলে একটা পিডিএফ আপনাকে অটো দিয়ে দিবে। ওইখানেও কিন্তু আপনার সার্টেন অ্যামাউন্টের টাকা বাঁচে, কারণ ওইটা প্রিন্ট করতে 25-30-50 টাকা নেয় আপনার, যারা টাইপিং করবে বা প্রিন্ট করে দিবে। আঠার খরচ আছে, প্রিন্টিং এর খরচ আছে, ম্যানুয়াল লেবারটার খরচ আছে, এবং আবার এই সেম কাজটা করার একটা ব্যাপার স্যাপার আছে। বাট ওই কাজটা করতে গেলে সবচেয়ে যেটা সিস্টেম ইঞ্জিনিয়ারিং থেকে সবচেয়ে ডিফিকাল্ট পার্টটা ছিল গুগল বা এরকম ম্যাপ প্রোভাইডারের কাছ থেকে ডেটা নেওয়া। গুগল কিন্তু ডেটাগুলো আপনাকে একবারে কোঅর্ডিনেট ডেটা বেচে না, আপনি ক্যাশ করে রাখতে পারবেন ফর সার্টেন পিরিয়ড অফ টাইম, বাট টু গেট দ্যাট এবং এক্সাক্ট তাদের রেজাল্টেরও হচ্ছে একটা লিমিটেশন আছে যে এট এ টাইম 120টার বেশি হচ্ছে তারা হচ্ছে এই প্রোভাইড করে না। এই জন্য যেটা যেটা পরে ওই আমার কাছে মনে হয়েছে এটা একটা বিজনেস কোথাও না কোথাও গিয়ে কি হবে, মানে টাইম এন্ড মানি ইনভেস্টেড আর যে রিটার্নটা আসছে ওটা ক্রস করে না, ওই থ্রেশহোল্ড পার হয় না। এই জন্য আসলে ওটা থেকে ব্যাক অফ মানে করা হয়েছে পরে। বাট আমার কাছে এখন যেটা মনে হচ্ছে, ইফ উই সামহাউ অ্যাড সাম পার্মানেন্ট রেন্টেবল প্রপার্টিজ এন্ড অ্যাড পাইথন এন্ড এসি অটোমেশন অন টপ অফ দ্যাট, অ্যাট লিস্ট ওইটা আপনার বছরে 5-7 বার মেগা স্ক্র্যাপিং চালিয়ে ডেটা লোড করলে যাতে ওই ডেটাগুলো ফ্রিকোয়েন্ট চেঞ্জ, বিলবোর্ড ডেটা, তারপর হোটেলস, 5 স্টার 3 স্টার হোটেলস অল ওভার দ্য বাংলাদেশ, এই ধরনের ডেটা যদি করতে পারেন, ওইখানে আবার আপনি বুকিং.কম বা ট্রিভাগো বা ট্রিপ অ্যাডভাইজার এদেরকে প্লাগ ইন করতে পারবেন অ্যাজ এ অ্যাফিলিয়েট প্রোভাইডার হিসেবে, তখন ওইখানে বিজনেস আছে। আমি জানি অবশ্যই বাংলাদেশে এইসব চাহিদা আছে, বাট আমার নোন মানে সারাউন্ডিংসে এটা কেউ করতেছে না। But I know যে এটা doable এবং very much profitable. That will be very much profitable if someone knows how to play with the affiliate things. So এটা doable. আমার ধারণা যে বাংলাদেশে এইসব প্রোডাক্ট আসবে। তাহলে ভাই আমার মানে শেষের দিকে আমরা আসছি। আমার একটা প্রশ্ন হলো, যদি কেউ ডেটা নিয়ে কাজ করতে চায় এবং ডেটা স্ক্র্যাপিং, ডেটা ইঞ্জিনিয়ারিং এগুলো নিয়ে আগাইতে চায়, ডেটা অ্যানালিসিস এটা নিয়ে আগাইতে চায়, তাকে আসলে কি কি শিখে কতদিন সময় হাতে নিয়ে থাকা উচিত টু আর্ন হিজ ফার্স্ট স্যালারি অথবা ফার্স্ট প্রজেক্ট, ফার্স্ট পেইড মানি? আচ্ছা, সো এইখানে অনেক কিছুর উপরে হচ্ছে ডিপেন্ড করে। ইভেন হচ্ছে আমি যখন কোর্স মডিউল গুলা মানে লঞ্চ করছিলাম, তখন কিন্তু হচ্ছে আমাদের ডিএসএ পার্ট বা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড এই পার্ট গুলাও কিন্তু হচ্ছে ছিল। তো ওইখান থেকে আবার হচ্ছে অনেকে কমপ্লেন করতেছে যে আপনি প্রোগ্রামিং এর উপরে এত কেন টাইম দিতেছেন, ওই টাইমটা এক্সটেন্ড করে যদি হচ্ছে এই প্রজেক্ট টাইপের বা এগুলোতে বেশি যদি ফোকাস করতেন তাইলে বেশি ভালো হতো। তো এইখানে হচ্ছে মানে আমি মেন জিনিসটা বলি, দেন হচ্ছে রোড ম্যাপে আসি যে এই যে হচ্ছে আমি মানে ওয়েব স্ক্র্যাপিং জিনিসটা কি বা মানে ওয়েবসাইট কিভাবে কাজ করে এটা শিখতে হচ্ছে আমার খুব বেশি টাইম লাগবে না। আবার দেখা যাইতেছে হচ্ছে আমি রিকোয়েস্ট লাইব্রেরি আছে একটা, গেট রিকোয়েস্ট পাঠাইতে কিভাবে করে বা ওইটা জেসন থেকে হচ্ছে আমি একটা রিডেবল ফরম্যাট সিএসভি বা এক্সেল কিভাবে কনভার্ট করব, ওইটাতেও হচ্ছে আমার খুব বেশি টাইম লাগবে না। আবার দেখা যাইতেছে যদি একটা এইচটিএমএল পেজ থেকে যদি ডেটা আসে, ওইটার জন্য হচ্ছে আমি যে এক্সপাথ এক্সপ্রেশনই করব, ওইটার মনে করেন যে 5টা রুলস এর মধ্যেই সবকিছু মানে কভার আপ হয়ে থাকবে। তো মেইন চ্যালেঞ্জেসটা হচ্ছে কোথায় আসছে? তো মেইন চ্যালেঞ্জেসটা আসতেছে যে আমার যে প্রবলেম সলভিং যে স্কিলটা সেখান থেকে আসতেছে। কারণ দেখেন যে একেকটা ওয়েবসাইটের স্ট্রাকচার হচ্ছে একেক রকম। সো আমার যদি আমি যদি প্রপারলি যদি হচ্ছে জিনিসটাকে ইউটিলাইজ করতে পারি যে আমি যে ডেটাটাকে স্টোর করব আমার কোন ডেটা স্ট্রাকচার ইউজ করা উচিত, আমি লিস্ট ইউজ করব না টাপলস ইউজ করব, মানে নর্মালি হচ্ছে আমি যদি গ্লাসে ভাত খাই খাওয়া যাবে, বাট আলটিমেটলি মনে করেন যে হচ্ছে আমার কাজটা প্রপারলি হলো না। সো এটার জন্য হচ্ছে আমার ডেটা স্ট্রাকচারের নলেজ মাস্ট বি লাগবে। এখন হচ্ছে আমি এমন একটা সলিউশন প্রোভাইড করলাম যেটাতে হচ্ছে আমার অনেক বেশি হচ্ছে টাইম লাগতেছে। সো সেক্ষেত্রে হচ্ছে আমি যদি মাল্টি থ্রেডিং নামের হচ্ছে যে এই যে কনসেপ্টগুলো যদি হচ্ছে আমি ইউজ করি, তাহলে হচ্ছে আমার স্ক্রিপ্টটা কিন্তু আরো ফাস্টার ভাবে হচ্ছে জিনিসগুলো কাজ করবে। সো এইখানে মনে করেন যে তারা ওয়েব স্ক্রিপিং মানে হচ্ছে বুঝতেছে যে আমরা প্রজেক্টের উপরে বেশি ফোকাস করব। আমরা এই কোডিং গুলাকে নরমালি হচ্ছে আমরা যে কিভাবে কাজ করে এতটুকু জানলেই হবে। বাট জিনিসটা অ্যাকচুয়ালি এরকম না। আমার দেখা যাইতেছে যে আমি সাপোজ হচ্ছে আমি যদি লাইব্রেরির কথা বলি, আমি রিকোয়েস্ট বা হচ্ছে বিউটিফুল সোপ বা সেলেনিয়াম, সো আমার প্রত্যেকটার কিন্তু ইউজ কেস একেক রকম।
কিন্তু এটা ডিপেন্ড করবে হচ্ছে আমার ওয়েবসাইটের উপরে। এখন আমি এমন একটা ওয়েবসাইট পাইতেছি যে আমার সবগুলা কম্বাইন ভাবে ইউজ করে হচ্ছে আমাকে একটা অ্যালগরিদম জেনারেট করে হচ্ছে আমাকে একটা আউটপুটে নিয়ে আসতেছে। সো এই যে হচ্ছে আমি যে জিনিসটা চিন্তা করব ওটার জন্য তো হচ্ছে আমার এই ফান্ডামেন্টাল যে স্ট্রং বা এই জিনিসগুলো তো হচ্ছে থাকতে হবে। আর ওইগুলো তো হচ্ছে আমি আ 1 উইক দিলেও কিন্তু হচ্ছে আমার এই ওয়েব স্ক্র্যাপিং এই জিনিসটা মানে কোনো ব্যাপার না। বাট আল্টিমেটলি মনে করেন যে আমার কোর যে স্কিলটা এই প্রবলেম সলভিং প্লাস হচ্ছে যে এই আমরা কখন কোন ডেটা স্ট্রাকচার গুলা প্রপারলি ইউজ করব মানে আল্টিমেটলি এই জিনিসগুলাই আসতেছে। বুঝতে পারছি। মানে এইটা করার জন্য আমি ধরে নিতে পারি যে ধরেন ফান্ডামেন্টাল শিখতে আই বিলিভ যে 4 মাস 3-4 মাসের কম সম্ভব না। ডেটা স্ট্রাকচার এবং একটা মিনিমাম আইডিয়া নিতে মিনিমাম 4 মাস লাগবে। আর তার ওয়েব স্ক্র্যাপিং এর রিকোয়ার্ড নলেজ গুলো নিতে আরো 2 মাস মানে 6 মাস তার একটা লার্নিং পিরিয়ড এর মধ্যে সে থাকতে পারে। তারপরে এটা সে একটা ভালো। ক্লায়েন্ট হান্টিং করতে থাকবেন। ক্লায়েন্ট হান্টিং প্রসেস এর মধ্যে Upwork হতে পারে, LinkedIn হতে পারে। তারপরে এরকম যে যেগুলো শিখবে প্রজেক্ট করবে এগুলাকে সে পাবলিক প্ল্যাটফর্মে আর পাবলিশ করবে। এখানে হচ্ছে সবচাইতে মজার বিষয় হচ্ছে এইটা যে আমি যখন ওয়েব স্ক্র্যাপিং এ হচ্ছে আমি যখন দেখব যে এই ওয়েবসাইটের ডিমান্ড হচ্ছে বেশি বা এইটার ডেটা গুলার হচ্ছে চাহিদা সবচাইতে বেশি আছে। আমাকে কিন্তু হচ্ছে প্রতিবার কিন্তু হচ্ছে আমাকে ওই স্ক্রিপ্টটা কিন্তু তৈরি করা লাগবে না। আমি একটা না, ফরম্যাট জিনিসগুলো তৈরি করব, ওইটা রান দিব বা সেলফ হচ্ছে আমার লোকেশন চেঞ্জ করব বা এই জিনিসগুলো চেঞ্জ করব। আমি জাস্ট রান করে হচ্ছে ডেটাটা ডেলিভার করে দেব। সো আমার এফোর্টটা কিন্তু হচ্ছে খুবই কমে যাবে। মানে এখানে কমে যাবে এবং হচ্ছে আমরা দ্রুত জিনিসগুলা করতে পারবো। সো আল্টিমেটলি হচ্ছে আমার যে মেইন যে হচ্ছে আমার কাজের যে জিনিসটা সেটা হইতেছে যে আমার প্রবলেমটাকে নিয়ে হচ্ছে আইডেন্টিফাই করা এবং ওইটা কিভাবে সলভ করব। মানে এটার উপরেই মনে করেন যে 80% টাইম ইনভেস্ট হয়। হুম। না বুঝতে পারছি। তো লার্নারদের ক্ষেত্রে আমরা যদি বলি লোকাল আমি জব ঐরকম দেখি না। ওয়েব স্ক্র্যাপিং রিলেটেড লোকাল জব পোস্টিং খুবই কম দেখি। বাট হোয়াট আই থিংক যে এটার আসলে ইউরোপ এবং ইউএসএ মার্কেটে চাহিদা বেশ ভালো চাহিদা থাকার কথা। আপনার কাছে মানে কি মনে হয় যে বাংলাদেশের কোন স্টুডেন্ট তা মানে আপনি তো অবশ্যই সামনে ২-৩-৪ বছর আপনার লার্নিং প্ল্যান আছে। তো নরমালি যেটা ওয়েব স্ক্র্যাপিং একটা তো আপনার ক্যারিয়ার সাইড আছে। সো হোয়াট আর দ্য লার্নিং প্ল্যান? যে আপনার ধরেন ১ বছর আপনি কাজ করছেন, ২-৩-৪ বছর করলেন। নেক্সট 2-3 ইয়ার্স এ আপনি কি টাইপের লার্নিং এর মধ্যে দিয়ে যাবেন? সো দ্যাট ওয়েব স্ক্র্যাপিং বলি বা অন্য কোনো টেকনোলজি বলি যেগুলো আরো বুস্ট আপ হবে আপনার ক্যারিয়ারের জন্য। আপনার লার্নিং প্ল্যানটা কিরকম হবে? হাই লেভেল থেকে যদি বলি। সো এইখানে হচ্ছে আমি যে আগে যে আমি ডেটা অ্যানালিসিস বা এই জিনিসগুলো হচ্ছে শিখতাম। সো ওইগুলা স্কিল যে হচ্ছে আমার একবারে কাজে আসতেছে না জিনিসটা এরকম না। সো আমার হচ্ছে ডেটাটা যখন হচ্ছে আমি ক্লিন করব বা ওইখান থেকে ডেটা এক্সট্রাক্ট করব, তখন কিন্তু হচ্ছে আমার পাইথনের ওই পান্ডাস তারপরে ভিজুয়ালাইজেশন এর জন্য ম্যাটপ্লটলিব ওগুলাই কিন্তু হচ্ছে বারবার ইউজ মানে লাগতেছে আরকি। হুম, ঠিক হুম। আছে? সো এগুলো হচ্ছে আমি ডেটা কালেকশন, প্রি-প্রসেসিং এই জিনিসগুলো হচ্ছে আমি পেয়ে গেলাম। এখন যদি হচ্ছে আমার জিনিসটা এরকম হয়, আমার ডেটা যদি রিয়াল টাইম এ লাগে, আমি সেক্ষেত্রে হচ্ছে আমি কিভাবে দিব? বা হচ্ছে আমি যদি একটা schedule মেইনটেইন করি, সো ওইটার জন্য হচ্ছে আমি কিভাবে দিব? সো এগুলোর জন্য হচ্ছে আমাদের আরো অ্যাডভান্স কিছু টুলস আছে যেমন হচ্ছে আমরা Apache Kafka বা হচ্ছে Apache Airflow এই টাইপের গুলা ইউজ করতে পারি এবং হচ্ছে ডেটাগুলো স্টোর করার জন্যে ডেটা ওয়্যারহাউস বা হচ্ছে ক্লাউডের যে প্ল্যাটফর্ম গুলা একবারে এন্ড টু এন্ড একটা পাইপলাইন তৈরি করা। সো অ্যাডভান্স লার্নিং এর ক্ষেত্রে কমপ্লেক্স ডেটা ইঞ্জিনিয়ারিং এর দিকে আরকি যাবে। হুম। তখন হচ্ছে আমার পুরাটাই মনে করেন যে ডেটা ইঞ্জিনিয়ারিং এর দিকে শিফট হবে। সো আমার মেইন ইন্টারেস্টই হইতেছে হচ্ছে আ ডেটা ইঞ্জিনিয়ারিং এর দিকে। সো এই জিনিসগুলা হচ্ছে আরো নতুন টেকনোলজি ইনভেন্ট হইতেছে। ডিবিটি তারপরে হচ্ছে আরো ডাকডিবি আরো নতুন অ্যাডভান্স টেকনোলজি আসতেছে। সো আমার টার্গেট হইতেছে যে আমি ওই টেকনোলজি গুলোর সাথে হচ্ছে অ্যাডপ্ট হওয়া এবং কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকা এবং মানে একটা কমপ্লিট একটা সলিউশন হচ্ছে প্রোভাইড করা। সো এইটাই হচ্ছে আমার ইনিশিয়ালি নেক্সট 2 ইয়ার্স বা 3 ইয়ার্স এর হচ্ছে প্ল্যান। না, হোয়াট আই থিংক যে এটা খুবই ভালো প্ল্যান। আপনার কানেক্টেড ডেটা ইঞ্জিনিয়ারদের আবার চাহিদা এখন বাড়বে। এমএল অপস এবং ডেটা ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এটা বাড়ার আরো কারণ হইতেছে কারণ হচ্ছে যখন হচ্ছে ডেটা সায়েন্স এরকম একটা হাইপ উঠলো করোনার আগে যে ডেটা ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স এর এরকম ডিমান্ড বা এই সেই। সো তখন মনে করেন যে বিভিন্ন অর্গানাইজেশন জেনা হোক বা না জানা হোক, মনে করেন যে দুমদামভাবে এমএল তারপর হচ্ছে ডেটা সায়েন্স রিলেটেড এইগুলা কিন্তু রিক্রুট করে ফেলছে। কিন্তু যখন মেইন যে চ্যালেঞ্জটা আসতেছে যে ডেটা ডেটা গুলাই হচ্ছে আমি প্রপারলি ম্যানেজ করতে পারতেছি না এবং কন্টিনিউয়াসলি র‍্যাপিডলি হচ্ছে ডেটা জেনারেট হইতেছে। স্ট্রিমিং এর হোক বা হচ্ছে একটা ক্যাজুয়াল মানে অনেক বড় মাপের হচ্ছে ডেটা গুলো হচ্ছে মনিটর করা বা একটা শেপের মধ্যে নিয়ে আসা। এই চ্যালেঞ্জটাই হচ্ছে তারা কিন্তু বেশি আ মানে ফেস করতেছে। তখন কিন্তু হচ্ছে যখন দেখতেছে যে ডেটা সায়েন্টিস্ট বা এগুলা তারা ওই প্রবলেম গুলা হচ্ছে করতে পারতেছে না।
ওইটাও হচ্ছে একটা লে অফের হচ্ছে ওয়ান অফ দ্য মেইন রিজন আর কি, যে এই ইন্ডাস্ট্রিতে। কারেক্ট। না, ইটস এ গুড প্ল্যান। সো আপনার প্ল্যানগুলো আমি আমার কাছে শুনে যেটা মনে হইলো, ইটস এ ডিফারেন্ট ক্যারিয়ার ট্র্যাক। ডেটা ইঞ্জিনিয়ারিং নিয়ে আমার খুবই ক্লোজ ছোট ভাই রিসেন্টলি ও কানাডায় গেছে, ও এখন ফেসবুকে জব করে। বাংলাদেশে খুব আর্লি স্টেজের ডেটা ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করতে, ও কানাডাতে ফেসবুক ডেটাতে জয়েন করছে। বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল। হোয়াট আই হ্যাভ সিন দ্যাট ওই যে সবাই যে লাইনে হাঁটতেছে ওই লাইনে না হেঁটে অন্যদিকে গেলে একটু অ্যাডভান্টেজ পাওয়া যায়। সবাই ওয়েব ডেভেলপার হইতে গেলে ওখানে ক্রাউড বেশি, বাট একটু ডিফারেন্ট ট্র্যাক নিলে অনেক ভালো বেটার ক্যারিয়ার অপরচুনিটিস আপনার পাওয়া যায়, যেটা আমার মনে হয়। সেটাই অ্যাকচুয়ালি। সো এটাই আর কি, যে ডেটা মানে আমার মানে মেইন জিনিসটা ওই মানে আগ্রহ দিকটা হচ্ছে ওইটাই, যে আমি এন্ড ইউজার হিসেবে আমি রিকমেন্ডেশন বা এই জিনিসগুলো হচ্ছে ইউজ করতেছি, বাট আলটিমেটলি কাজ তো হচ্ছে তারাই করতেছে, মানে ব্যাক এন্ডে হচ্ছে তারাই এই জিনিসগুলো করতেছে। সো ওই জিনিসটাই হচ্ছে আমার বেশি ফ্যাসিনেটেড লাগে। আর ডেটা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও কিন্তু হচ্ছে এখন যারা এই যে সফটওয়্যার ডেভেলপার বা হচ্ছে ডেভঅপসে হচ্ছে অর্গানাইজেশনে জব করে, সো তারা কিন্তু হচ্ছে এই ডেটার যে টার্মসগুলো ওগুলো ইজিলি অ্যাডাপ্ট করলে তারা কিন্তু ওই ডেভঅপসের ওয়ার্কফ্লো বা এইগুলো সম্পর্কে কিন্তু তারা অলরেডি জানে। সো তারা মনে করেন যে হচ্ছে এই ডেটা ইঞ্জিনিয়ারিং কিন্তু খুব আর্লি অ্যাডপ্ট করতে পারবে এবং জিনিসটাতে হচ্ছে সুইচ করতে পারবে। বাট একটা যদি নতুন ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে যদি শিখতে চাই, তাহলে কিন্তু হচ্ছে এটা অনেক বড় একটা ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ এখানে অনেক কিছু জিনিস হচ্ছে জানা লাগে বা করা লাগে, মানে একটা টাইম কনজিউমিং এর ব্যাপার আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি যে সাজেস্ট করব যে একটা স্পেসিফিক একটা নিশ অনুযায়ী কাজ করা। যখন হচ্ছে আমরা ক্লায়েন্ট করতে পারবো বা হচ্ছে কাজ ডেলিভার করতে পারবো, তখন হচ্ছে আমাদের একটা কনফিডেন্স গ্রো হবে এবং ওই প্যারালালেই হচ্ছে আমাদের স্কিলগুলা কন্টিনিউয়াসলি হচ্ছে ডেভেলপ করা, দেন হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ারিং দিকে আগানো। কারেক্ট। নো, এটা তো আপনি বলছেন, what I also can relate, ডেটা ইঞ্জিনিয়ারিং এর যারা খুব ডেটা ইঞ্জিনিয়ারিং করতেছে এখন কেউই আসলে বসে নাই, এভরিওয়ান ইজ ডুইং ভেরি গুড ওয়ার্ক। সো আমার এটা মানে আউট অফ দ্য বক্স একটা প্রশ্ন আছে, সেটা হলো যে ধরেন ইফ আই ওয়ান্ট টু কালেক্ট দ্য ইমেল অ্যাড্রেস অর মোবাইল নাম্বার of all the students are doing CSE in Bangladesh, what are the top 2 or 3 strategies I should follow while scraping or collecting data by any means? আমার আসলে কি কি করা উচিত? ধরেন আমার 10,000 সিএসসি স্টুডেন্টের অ্যাক্টিভ স্টুডেন্ট আছে বা ইউনিভার্সিটি ফাইনাল ইয়ারে, ফার্স্ট ইয়ার ফাইনাল ইয়ার, আপনি এটা বাংলাদেশ থেকে কেমনে মানে কালেক্ট করা কি পসিবল কোনোভাবে? এটা মনে করেন যে হচ্ছে ওইরকম আই ডোন্ট থিংক যে এটা পাবলিকলি অ্যাভেলেবল ডেটা। সো তাদের হচ্ছে মানে প্রত্যেকটা ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট পোর্টাল থাকে এবং ওইখানে জিনিসগুলা থাকে, ডেটাগুলা। সো আমরা চাইলেও হচ্ছে জিনিসগুলো অ্যাক্সেস করতে পারবো না। সো এটার জন্য হচ্ছে আমরা যে জিনিসটা করতে পারি, আমরা বিভিন্ন গুগল ফর্ম ক্রিয়েট করতে পারি এবং বিভিন্ন দেখা যাইতেছে হচ্ছে মানে নরমালি হচ্ছে আমরা যে গুগল ফর্ম বা এই টাইপের ওইটা তো কালেক্ট আসলে করি। ক্লায়েন্ট আমাদেরকে মানে ইউজাররা দিতে চাইলে কোনো একটা সার্ভিসের বিনিময়ে তখন আমরা পারবো। বাট আরেকটা উপায় মনে হয় আছে, যেটা হলো যে আপনার না ওই যে আপনার যখন কনভোকেশন হয়, কনভোকেশনের আগে যে একটা বই বের হয়, ওইখানে কি দেয়া হ্যাঁ, থাকে না? এটা ওইখানে ইমেল অ্যাড্রেস আই থিংক দেয়া থাকে। ইমেল দেওয়া থাকে না, বাট রোল নাম্বার তারপরে হচ্ছে সেশন এই জিনিসগুলো ইনফরমেশন দেওয়া থাকে, আই গেস। বুঝতে পারছি। না, আমি এটা বললাম যে বাংলাদেশে কিন্তু ডেটা সেলিং কোম্পানি আছে ভাই, মোবাইল নাম্বার সেলিং, ডেটা সেলিং কোম্পানি আছে। আমি যদি ভুল না হয়ে থাকি, টেলকো কোম্পানিগুলো হেডলেস ডেটা সেল করে। আপনি ইজাজ, আমি হীরা, এটা বলবে না, বাট আমাদের মোবাইল নাম্বার এবং প্রোফাইল ক্যাটাগরি একটা মোহাম্মদপুরে থাকে, এই লোকটার কাছে একটা মানে এই টাইপের মেটা ডেটা আছে, তো দে ক্যান সেল দ্য ডেটা। হেডলেস ডেটা সেলিং মেকানিজম আছে। বাইরে আরো কিছু প্রোভাইডার আছে, তারা একটা লোকেশন ওয়াইজ বা কিছু ডিটেল ওয়াইজ মোবাইল নাম্বার এগুলো সেল করে। বাংলাদেশেও কিন্তু এখন আমি কথাটা কেন বললাম, যে বাংলাদেশের এডটেক প্ল্যাটফর্ম গুলোকে যেটা দেখি, তারা যে অ্যাড গুলো রান করে বা যে কোনো প্রোডাক্টের অ্যাড, এটা অবশ্য অন্য জিনিস। আপনার এই স্ক্র্যাপিংটা আসলে সামহাউ ডিজিটাল মার্কেটিং এর সাথে রিলেটেড। সো আপনাকে আর্লি ধরেন আমি একটা অ্যাড রান করার জন্য আর্লি অডিয়েন্সের, আমার এক্সাক্ট অডিয়েন্সের ক্যারেক্টারিস্টিক্স দরকার, যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে বা ওই লোকটা হচ্ছে যে ধরেন আপনার ড্যাফোডিল বলি বা এআইবি তে পরে ফাইনাল ইয়ার স্টুডেন্টই দরকার। সো ফাইনাল ইয়ার স্টুডেন্টদের যদি আপনি 1000 ইমেল অ্যাড্রেস কালেক্ট করেন, ও তখন কি করবে, মেটার এআই ওইটাকে একদম বেসলাইন ডেটা হিসেবে নেয়, গ্রো করতে থাকে। তো এখন ওই সিডিং ডেটা আপনি পাবেন কিভাবে? ইটস অলসো অ্যানাদার বিগ চ্যালেঞ্জ। সিডিং ডেটাও কিন্তু আপনার পার্ট অফ স্ক্র্যাপিং। তো অনেকে যেটা করে, ইউটিউব চ্যানেল আছে যাদের, ফেসবুক আছে যাদের, ওরা একটা সার্ভিস অফার করে ডেটা কালেক্ট করতে পারে, বাট দ্য পিপল হু ডোন্ট হ্যাভ দিস ইন দ্য আর্লি স্টেজ, তাদের জন্য ইট বিকামস ডিফিকাল্ট। তখন অ্যাডের এক্সপেন্ডিচার আপনার 3 টাইমস 4 টাইমস 7 টাইমস বেড়ে যায়, কারণ মেটা তখন ফিগার আউট করে যে কোনটা দিলে ভালো হবে, কোনটা দিলে ভালো হবে। তার কাছে তো সিড ডেটা নাই।
সো অনেক বাজেট বেশি করা লাগে। এনিওয়েজ ওইগুলা টেকনোলজি নিয়েও বাংলাদেশে হয়তো বা কখনো কাজ হবে। সো ওয়ার্ল্ড ইজ গোয়িং ক্রেজি, সব দিকেই অনেক নতুন নতুন জিনিসপাতি আসতেছে, হোয়াট আই এম সিইং এভরিওয়্যার। সো আমরা আলোচনার লাস্টের দিকে আসছি ভাই। সো আলোচনার লাস্টের দিকে আপনি আমাদের যে নতুন লার্নার আছে, আপনাকে দেখি আপনি ফান্ডামেন্টালের উপর বেশি জোর দেন, বা আপনি একটু ভালো মতো শেখার প্রতি বেশি জোর দেন। আমিও মানে ওই দলে যারা আসলে খুব ভালো মতো জিনিসপাতি শিখতে চাই, একটু টাইম দিয়ে শিখতে চাই, এত তাড়াহুড়া নাই। সো ইফ ইউ হ্যাভ এনি ফাইনাল ওয়ার্ডস ফর দ্য লার্নার্স যারা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে দেখবে, নতুন যারা ইউনিভার্সিটিতে চলে আসছে, তাদের জন্য যদি কিছু বলতে চান তাহলে। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আমার যে ইটা থাকবে, অ্যাডভাইসটা থাকবে, সেটা হইতেছে যে আই থিঙ্ক সবারই যখন যাদের হচ্ছে গোল সেট করা নাই যে আমি কোন সেক্টরে যাব, সো এটার জন্য হইতে পারে যে মানে আপনার যে ইন্টারেস্ট, এটা হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে যে জিনিসটাতে হচ্ছে আপনি বেশি ইন্টারেস্ট ফিল করেন, বা আপনার যেটাতে বেশি হচ্ছে প্যাশন, ওই যে সেক্টরের সাথে হচ্ছে বেশি অ্যালাইন করে, সেই সেক্টরে হচ্ছে চুজ করাটা বেশি মানে বুদ্ধিমানের কাজ হবে। কারণ দেখা যাবে যে হচ্ছে আমার যদি কোনো একটা কাজে, সাপোজ হচ্ছে আমি ওয়েব স্ক্রাপিং জিনিসটা খুব বেশি হচ্ছে এনজয় করি, সো আমি হচ্ছে সারাদিন সারা রাত কাজ করলেও দেখা যাইতেছে হচ্ছে আমার কোনো বোরিংনেস আসতেছে না, বা মানে মেজাজ খারাপ হইতেছে না, বা আমি কাজ নিয়ে মনে করেন যে অসন্তুষ্ট না, আমি এটা কন্টিনিউয়াসলি হচ্ছে করতে পারি। সো এইরকম হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিটা হচ্ছে আপনাকে চুজ করতে হবে যেটা আপনার ইন্টারেস্টের সাথে হচ্ছে আপনার যায়। সাপোজ আপনি যদি ডেটা অ্যানালিস্ট যদি হইতে চান, সো এখানেও কিন্তু হচ্ছে আপনার বিভিন্ন উইংস আছে, যেমন মার্কেটিং বলেন বা হচ্ছে ফাইন্যান্স বলেন বা এরকম। সো আপনি যদি একটা ক্রিকেট খেলা দেখতে হচ্ছে বেশি যদি পছন্দ করেন, তাহলে কিন্তু হচ্ছে আপনি ওই ইন্ডাস্ট্রি নিয়ে হচ্ছে আগান, স্পোর্টস অ্যানালিটিক্স বা এইরকম টাইপের। কারণ আপনার ফান্ডামেন্টাল যে নলেজ, এই ইন্ডাস্ট্রিতে কি হয় না হয়, এটা হচ্ছে আপনি অলরেডি কিন্তু জানেন। সো ওইখান থেকে আপনি একটা বেস্ট একটা এফোর্ট দিলে পারে ওইখানে সাকসেসফুল হওয়ার চান্সেসটা হচ্ছে বেশি হাই। সো এটা গেল হচ্ছে যে আপনাকে প্রপার একটা ইন্ডাস্ট্রি চুজ করতে হবে। দেন নেক্সট যে জিনিসটা সেটা হইতেছে যে আপনাকে একটু মার্কেট রিসার্চ করতে হবে যে কোন জিনিসের হচ্ছে মানে এই রিলেটেড যারা কাজ করে তাদের সাথে হচ্ছে কানেক্টেড হওয়া, এবং তাদের সাথে হচ্ছে একটা নেটওয়ার্কিং বিল্ড আপ করা। কারণ হচ্ছে এখানে আমরা ডেটা অ্যানালিস্ট মানে ডেটা সেক্টরে একটা জব ল্যান্ড করার জন্যে অন্যান্য মানে সেক্টরের চাইতে, ডেটা রিলেটেড অন্যান্য সেক্টরের চাইতে ডেটা অ্যানালাইসিসটা একটু মানে ইজি। সো এই ক্ষেত্রেও দেখা যাইতেছে হচ্ছে কেউ অনেক ভালো কোর্স করছে, প্রজেক্ট করছে, তারপরেও মনে করেন যে এই জিনিসটা জব ল্যান্ড বা এই জিনিসগুলো করতে পারে না। সো এগুলো মনে করেন যে বিভিন্ন ফ্যাক্টরের উপরে হচ্ছে ডিপেন্ড করে যে হচ্ছে আমার নেটওয়ার্কিং কেমন, বা হচ্ছে আমার পরিচিত কেউ আছে কিনা, বা রেকমেন্ডেশন, এগুলো অনেক কিছু ফ্যাক্টরের উপরে হচ্ছে ডিপেন্ড করে। সো আপনাকে কিন্তু ওই টাইপের মানুষের সাথে হচ্ছে কানেক্টেড হইতে হবে, এটা লিঙ্কডইন এর মাধ্যমে, যে তারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, বা একটা হায়ারিং পজিশনে আছে, বা এই টাইপের এই জিনিসগুলো। আর আপনি যদি সার্ভিস বেসড যদি কিছু করতে চান, তাহলে হচ্ছে আপনার আগে আপনি যে রিলেটেড কাজ করেন, আপনার যে মানে টার্গেটেড যে অডিয়েন্স, তার সম্পর্কে হচ্ছে একটা আইডিয়া নিতে হবে, এবং এখানে হচ্ছে আপনার ২ টা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যে আ জিনিসটা হচ্ছে সেল করবেন, সেটার উপরে স্পেন্ড করার জন্য তাদের যেন ইনাফ পরিমাণ মানি থাকে, যেটার সাথে হচ্ছে আপনার ওয়ার্কটা হচ্ছে স্যাটিসফাইড একটা হয়। আরেকটা জিনিস হইতেছে যে তাদের এই জিনিসটা হচ্ছে দরকার। সো এই ২ টা জিনিস যদি ম্যাচ করে, তাহলে হচ্ছে আপনি আপনার LinkedIn যে প্রোফাইলটা, আ আপনি জাস্ট হচ্ছে ওই টাইপের মানুষের সাথে যারা হচ্ছে আপনার টার্গেটেড অডিয়েন্স। সো এটা হচ্ছে আপনাকে আগেই কিন্তু রিসার্চ করে বের করে নিতে হবে যে আ এই হচ্ছে আমার বায়ার পার্সোনা, যেটাকে হচ্ছে আমরা বলি যে এই ইন্ডাস্ট্রির হচ্ছে এই পজিশনে যারা থাকবে তারা হচ্ছে আমার বায়ার পার্সোনা। মানে হচ্ছে আমি যাকেই দেখবো তাকেই যেন হচ্ছে আমি দেখে বলে দিতে পারি যে এটা আমার টার্গেটেড অডিয়েন্স। এর কাছে হচ্ছে আমি সার্ভিস সেল করতে পারবো। দেন হচ্ছে আমরা ওই অনুযায়ী হচ্ছে আমার প্রোফাইলটা হচ্ছে কাস্টমাইজ করতে পারি, এবং আমরা কনটেন্ট গুলো হচ্ছে আমরা ওই রিলেটেডই হচ্ছে আমি প্রোভাইড করব। সো এটা কমপ্লিটলি হবে যদি হচ্ছে আমি জব করার যদি চিন্তা না থাকে, আমি যদি সার্ভিস বেসড যদি কোনো কিছু করতে চাই, তাহলে হচ্ছে আপনাকে ওই টাইপের প্রোফাইল হচ্ছে মানে পার্সোনা যে মানে ক্লায়েন্ট ফেসিং টাইপের যে ইগুলো, যেন হচ্ছে আপনার LinkedIn প্রোফাইলে ঢুকলে বুঝতে পারে যে আমার এই জিনিসটা দরকার, এবং শুধু এই রিলেটেডই হচ্ছে সলিউশন হচ্ছে প্রোভাইড করে। যদি হচ্ছে আমার সার্ভিস। আর যদি হচ্ছে আমার কোনো একটা জবের যদি থাকে, তাহলে হচ্ছে আমি ওই রিলেটেড যারা জব করে, বা
যারা মনে করেন যে সিনিয়র পারসন আছে তাদের সাথে হচ্ছে আমি কানেক্টেড হইলাম। আমি যেটা শিখতেছি ওই জিনিসগুলো হচ্ছে আমি কন্টিনিউয়াসলি পোস্ট করলাম, এনগেজ হইলাম। এভাবে আগানো উচিত। আর যদি টিউটোরিয়ালস এর ক্ষেত্রে আমি যদি বলি, সেক্ষেত্রে হবে যে আমরা যখন হচ্ছে কোনো একটা কোর্স করি, মানে কোর্স করি বলতে হচ্ছে আমি যদি বলি যে কোনো একটা ইউটিউব হচ্ছে আমরা প্লেলিস্ট ফলো করি। সো এখানে হচ্ছে আমাদের মেইন যে জিনিসটা থাকতে হবে যে আমার লার্নিং যে প্রসেসটা সেটার উপরে হচ্ছে আমাকে বেশি ফোকাস থাকতে হবে। রাদার দ্যান হচ্ছে আমার এন্ড রেজাল্ট কি হবে না হবে ওগুলোর উপরে হচ্ছে আমার ফোকাস করা মানে দরকার নাই। ঠিক আছে? আমাদের জাস্ট হচ্ছে লার্নিং প্রসেসের উপরে হচ্ছে আমার সবচাইতে বেশি ফোকাস করতে হবে। এখন যদি হচ্ছে আমি টিউটোরিয়ালসের পর টিউটোরিয়ালসই যদি হচ্ছে আমি ফলো করতে যাই, তাহলে দেখা যাবে আমি একটা প্লেলিস্ট হচ্ছে আমি দেখতেছি, রিকমেন্ডেশনে হচ্ছে আরেকটা প্লেলিস্ট আসতেছে। তো আমার ব্রেইনে তখন হচ্ছে কাজ করবে যে আমি কখন এটা শেষ করব, দেন হচ্ছে ওই প্লেলিস্টটা আবার ধরবো। সো আমি যদি সারাদিনে যদি ৫ মনে করেন যে ১০ টাও যদি লাগাতার টিউটোরিয়ালস যদি দেখি, আমি যদি সারাদিনে যদি ১০ টা টিউটোরিয়ালস যদি হচ্ছে আমি দেখি, আমি পরের দিন হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আমি বলতে পারব না যে আমি সারাদিনে হচ্ছে কি শিখলাম। ঠিক আছে? সো আমাদের খুবই হচ্ছে প্র্যাকটিক্যাল কাজের উপরে হচ্ছে সবচাইতে বেশি হচ্ছে গুরুত্ব দিতে হবে। এভাবে হচ্ছে আমাদের আগাইতে হবে এবং লার্নিং লুপ এর মধ্যে হচ্ছে আমাকে পড়া যাবে না। তাহলে হচ্ছে আমার টাইম নষ্ট, কিছুই নষ্ট। রিয়াল লাইফ কিছু মানে ভ্যালু মেক করতে হবে। ৩, ৪, ৫, ৬ মাসের মধ্যে ভ্যালু মেক করার ট্রাই করতে হবে। টাকা আর্ন করার একটা প্রসেসে ঢুকে যেতে হবে। আরেকটা হচ্ছে আমি মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে আমি একটা ট্রিকস হচ্ছে শেয়ার করি। সেটা হইতেছে যে দেখা যাইতেছে হচ্ছে আমি একটা স্কিল নিয়ে হচ্ছে খুবই হার্ড ওয়ার্ক করতেছি। এখন অন্য একটা ইন্ডাস্ট্রির হচ্ছে একজন মনে করেন যে মানে ফ্রিল্যান্সিং সেক্টর হলে দেখা যাইতেছে হচ্ছে ডলারের স্ক্রিনশট দিয়ে হচ্ছে পোস্ট করতেছে বা কারো একটা মনে করেন যে জব হইতেছে, এই জিনিসগুলাই হইতেছে। সো এই জিনিসগুলো দেখে মনে করেন যে হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে একটা মানে লো ফিল হয় বা হচ্ছে একটা মানে ডিমোটিভেট কাজ করে। সো আমি সাজেস্ট করব যে আমরা যে রিলেটেড কাজ করি ওই রিলেটেডই হচ্ছে কমিউনিটির সাথে হচ্ছে এনগেজ থাকা ইনিশিয়ালি অবস্থায় যখন একটা পজিশনে না যাওয়ার আগ পর্যন্ত। দেন হচ্ছে আমরা আ পরবর্তীতে আমরা ওইগুলোর সাথে এনগেজ হইতে পারি। বাট ইনিশিয়ালি দেখা যাইতেছে হচ্ছে আমি ডেটা অ্যানালিস্ট নিয়ে কাজ করতেছি। মানুষটাকে অনেক ভালো কিছু করতেছে বা সাকসেস স্টোরি অনেক গ্রুপে শেয়ার করতেছে। সো ওইগুলো দেখে কিন্তু হচ্ছে আমার কিন্তু ডিমোটিভেট হওয়া বা লো ফিল হওয়াটা হচ্ছে স্বাভাবিক। সো এরকম যারা বেশি করে আ তাদেরকে হচ্ছে ইনিশিয়ালি আমি যেটা করি আরকি যে আনফলো করে রাখি বা ওইগুলো ফলো করি না। যখন হচ্ছে আমি একটা সার্টেন একটা স্টেজে যাই তখন হচ্ছে আমি ওইগুলো আবার হচ্ছে করি। সো এগুলো যেন হচ্ছে আমাদের ডিস্ট্রাকশন না আসে বা নিজে লো ফিল না হয়। আপনি যেহেতু কাজ করতেছেন সো অবভিয়াসলি হচ্ছে ওইটা আপনাকে পে করবে। যেমন হচ্ছে আমি যে এর আগে যে ডেটা এনালাইসিস বা এই জিনিসগুলো শিখছিলাম সো ওইগুলো তো হচ্ছে আমার এখনো কাজে লাগতেছে। বিভিন্ন ডেটা ক্লিনিং বা করার জন্যে। সো কোন স্কিলই হচ্ছে আপনাকে ছেড়ে যাবে না। জাস্ট হচ্ছে আপনাকে ওইটার উপরেই ফোকাস করে সামনে আগায় যেতে হবে। লম্বা সময় একটা মেইন জিনিসে ফোকাস করে আগাইতে হবে। সেটাই। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। সো আমি আজকের আলোচনাটা আমরা একটু র‍্যাপ আপ করব। আমরা এতক্ষণ যে কথাগুলো শুনলাম, এগুলো মোস্টলি ডেটা ড্রিভেন কথাবার্তা। মানে ডেটার কেন দরকার হয় এটা নতুন কিছু না। আপনারা অলরেডি জানেন ডেটা কেন দরকার হয়। যারা ওয়েব স্ক্র্যাপিং ওয়ার্ল্ডের নতুন তারা আপনারা ইউটিউব ভিডিও দেখতে পারেন। আমি ইজাজ ভাইয়ের একটা কমিউনিটি আছে ডেটা নার্ড কমিউনিটি, সেটার ফেসবুক লিংক নিচে দিয়ে দিব। ওনাকে ফলো করতে পারেন। ওনার ফেসবুক প্রোফাইল লিংক দিয়ে দিব, লিঙ্কডইন দিয়ে দিব। ওনাকে আপনারা ফলো করতে পারেন। ইজ দ্য ওয়ান অ্যাকচুয়ালি হ্যান্ডস অন কাজগুলো করছে। অ্যান্ড আপনারা যারা হচ্ছে যে আপনারা যারা আছেন যে ডেটা নিয়ে লার্ন করতে চান, লার্ন দ্য ফান্ডামেন্টাল ফার্স্ট অ্যান্ড ট্রাই টু বি, মানে ভাইয়ের যেটা কথা হলো আপনি ফোকাস থাকেন একটা জায়গায়, ফোকাস থেকে আপনার স্কিলটা ডেভেলপ করেন। সো এই তো ইজাজ ভাই, থ্যাংক ইউ ফর জয়নিং আস। আমরা অনেক লম্বা সময় নিলাম, ১ ঘন্টার কথা বলে আমরা আপনাকে অনবোর্ড করেছিলাম, বাট ইটস অলমোস্ট নিয়ার অ্যাবাউট লাইক 2 আওয়ার্স ধরতে গেলে আর কি সব মিলে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ফর স্পিকিং ইন ডিটেইল। সো আমরা চেষ্টা করবো যে ভবিষ্যতে আরো কোনো প্রজেক্ট প্ল্যান, লার্নিং প্ল্যান নিয়ে টেকনিক্যাল কিছু সেশন করার। কারণ আমরা অনেক সফটওয়্যার ডেভেলপমেন্ট সেশন করি। আমরা হয়তোবা আপনার সাথে একটা কোলাব করলাম যে ডেটা স্ক্র্যাপিং নিয়ে সফটওয়্যারের সাথে মার্জ করে একটা ছোটখাটো টুল আমরা লাইভে বানিয়ে দেখাইলাম, যাতে করে স্টুডেন্টরা বুঝে যে আসলে ওয়েব ডেভেলপমেন্টের বাইরেও আরো বড় একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের দুনিয়া আছে। সো থ্যাংক ইউ ফর গিভিং ইউর এফোর্ট। সবাই আমাদের লিসেনাররা ভালো থাকবেন যে যেখানেই থাকবেন, এবং আমাদের জন্য, ইজাজ ভাইয়ের জন্য, আমার জন্য দোয়া করবেন, আমরা যাতে এরকম এপিসোড আরো আনতে পারি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।